হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড কি ঠিক আছে? দাঁড়াও আমি একটু সাউন্ডটা চেক করে নিই। সাউন্ড কি ঠিক আছে কিনা, দাঁড়াও একটা মিনিট। হ্যাঁ, সাউন্ড বোধহয় ঠিক আছে। কি অবস্থা বাচ্চারা, কেমন আছি আমরা সবাই? দেখেন, আমাদের মডার্ন ফিজিক্সের 3 নম্বর যে লেকচারটা ভার্সিটি ফ্রি কোর্সে, সেটাই সবাইকে স্বাগতম। আশা করতেছি সব কিছুই ঠিকঠাক থাকে, যদি কোনো ইন্টারাপশন না আসে। যেমন লাস্টের দিনে একটু ইন্টারাপশন আসছিল, কারেন্ট চলে গেছিলো। সো এরকম যদি কোনো ঝামেলা না হয়, হোপফুলি আমরা আজকে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? বাট তার আগে একটা ছোট্ট কাজ আছে আপনাদের, সেটা হলো ক্লাসটা পারলে একটু শেয়ার করে দিতে হবে। যেহেতু ফ্রি ক্লাস, যত সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছাতে পারে ততটাই ভালো। এবং যদি আপনার মনে হয় যে আপনার কোনো ফ্রেন্ডের জন্য ক্লাসটা উপকারী, সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ফ্রেন্ডকে একটু কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন। দ্যাট উইল বি মোর হেল্পফুল। আমি একটা লাইট জ্বালাই দিই, একটা মিনিট। ওকে, ঠিক আছে। আর আমাকে একটু জানাই তো, আমি সব কিছু ঠিক আছে কিনা, লাইক তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা আজকে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? নমস্কার দাদা, নমস্কার নমস্কার দাদা, কেমন আছেন? এই তো চলতেছে চলতেছে। বাচ্চারা একটু আমাকে জানাও সব কিছু ঠিকঠাক কিনা। দেখো, আমরা একদম ফোটনের শক্তিতে চলে যাব, ঠিক আছে? ফোটনের শক্তি নিয়ে আমরা পড়াশোনা শুরু করব। ওকে, তার আগে আমাকে একটু জানাইতে হবে সব কিছু ঠিক আছে কিনা। ওকে, আচ্ছা, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না আসলে, তোমাদের কমেন্ট আসা অনেক পরে পরে, এই হলো সমস্যা। আচ্ছা, রামিন বলছে ক্লিয়ার, ওকে ভেরি গুড। পল্লব বলছে অল ক্লিয়ার, ওকে নাইস, ভেরি গুড, ঠিক আছে। তাহলে আই হোপ সব কিছু ঠিকঠাক আছে। যেহেতু মানুষজনের কাছে ক্লিয়ার মনে হচ্ছে, তাহলে আমরা দেরি না করে একবারে পড়াশোনা শুরু করে দিই, ঠিক আছে? ওকে, তো আমরা কি নিয়ে পড়াশোনা করবো? দেখো, ফোটনের শক্তি নিয়ে আছে। ফোটন কি জিনিস? প্রথম প্রশ্ন, ভাই ফোটন কি জিনিস? ফোটন হলো আলোর কণা। হ্যাঁ, এগুলো আমরা লাস্ট ক্লাসে যদিও পড়ছি, আর একটা বার আমি একটু রিক্যাপ করে দিই। আচ্ছা, আমার একটু গলা বসে গেছে, সো ডোন্ট মাইন্ড। ওকে, সো ফোটন কি? ফোটন হলো আলোর কণা। আলোর কণা। ফোটনের কিছু প্রপার্টি নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। কিরকম প্রপার্টি ছিল? ফোটনের যে রেস্ট ম্যাস, সেই রেস্ট ম্যাস কত বলতো? ফোটনের স্থির অবস্থার ভর ছিল 0। ফোটনের বেগ কত ছিল? ফোটনের বেগ ছিল আলোর বেগের সমান। কেন ভাইয়া? ভাইয়া ফোটন কি? আলোর কণা। সো আলোর কণা তো আলোর বেগেই গতিশীল হবে। সো ফোটনের ভেলোসিটি কি ছিল? একদম পুরোপুরি আলোর বেগের সমান। যেই মাধ্যমে আলোর বেগ যত, ওই মাধ্যমে ফোটনের ভেলোসিটিও তত, ঠিক আছে? এখন ফোটন যখন গতিশীল হয়, তখন কি ফোটনের কোনো ম্যাস থাকে? অবশ্যই থাকে, অবশ্যই থাকে। সেটাকে আমরা কি বলি? ফোটনের গতিশীল অবস্থার ম্যাস বা ফোটনের রিলেটিভিস্টিক ম্যাস। প্রশ্ন হলো, ফোটনের এই রিলেটিভিস্টিক ম্যাসটা কত? এটা নিয়ে আমরা পড়াশোনা করেছিলাম। এই রিলেটিভিস্টিক ম্যাসটা ছিল আনডিটারমাইন্ড বা অনির্ণেয়, ঠিক আছে? মানে আমরা নির্ণয় করতে পারি না, এটা ছিল আনডিটারমাইন্ড। এখন এই আনডিটারমাইন্ড মানে কি? মানে আমরা নির্ণয় করতে পারি না, বাট ইট ক্যান বি এনিথিং, যে কোনো কিছুই হইতে পারে। তার মানে ফোটনের কিন্তু গতিশীল অবস্থায় ভর আছে। এমনটা তুমি কখনোই বলতে পারবা না যে ফোটনের গতিশীল অবস্থায় ভর নাই। অবশ্যই ভর আছে, বাট সেই ভরটা আনডিফাইন্ড, মানে আমরা বের করতে পারি না, ঠিক আছে? আর একটা ছিল ফোটনের ভরবেগ কত? বলো, ফোটনের ভরবেগ কেমনে বের করতে? খুবই ইজি। ফোটনের ভরবেগ ছিল h/λ, ঠিক আছে? এটা কি ছিল? ফোটনের ভরবেগ। ওকে, এটা কি ছিল? ফোটনের ভরবেগ। ওকে, আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করব? ফোটনের শক্তি। ভাইয়া ফোটনের শক্তি কত? খুবই ইজি। একটা সিঙ্গেল ফোটনের শক্তি ইজ ইকুয়ালস টু hf। এখানে এফটা কি? ফোটনের কম্পাঙ্ক। মানে আমি যে আলোর কণা নিয়ে পড়াশোনা করতেছি, সেই আলোর তরঙ্গ, সেই আলোর কম্পাঙ্ক যেটা, সেটাই হলো আমার এফ, ঠিক আছে? এফটা কি? আমি যে আলোর কণা নিয়ে পড়াশোনা করতেছি, সেই আলোর কম্পাঙ্ক। ওকে, এখন এফ কে আবার কিভাবে লেখা যায়? c/λ, বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি তরঙ্গের এই ফর্মুলা। সো এখান থেকে লেখা যায় ফোটনের এনার্জি ইজ ইকুয়ালস টু hc/λ। ওকে, এখানে এইচটা কি? এইচটা হলো প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এইচটা কি ভাইয়া? প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। এটার মান কত? এটার মান হলো 6.63 ইন্টু 10⁻34, ঠিক আছে? এই তো, এতটুকু আমাদের একটু জানা থাকা লাগবে ফোটন সম্পর্কে। তাহলে এই টাইপের যে এমসিকিউ যেগুলো আসে তোমাদের পরীক্ষায়, আমার মনে হয় না খুব বেশি কঠিন হবে তোমাদের জন্য পারা, ঠিক আছে? খুবই সহজ কিছু ছোট ছোট ইনফরমেশন, আই হোপ তোমাদের আগে থেকেই জানা ছিল, এবং একটা আবার আই গেস একটু রিক্যাপ হয়ে গেল। এখন তোমরা যে কোনো টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারা উচিত। সো চলো আমরা কিছু কোয়েশ্চেন দেখে নিই এই রিলেটেড। এখানে যে একটু থিওরিটিক্যাল আলোচনা করা আছে, কেমনে কি যে এনার্জি কত, ভরবেগ কত, ফোটন আলোর বেগে চলে, স্থির ভর 0, এটা চার্জহীন, এবং এই যে আর একটা ব্যাপার, আলোর কণা এবং তরঙ্গ দ্বৈত রূপ আছে। এটা মনে আমি আগেও বলেছিলাম, এটাকে বলা হয় লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। কি বলা হয়? লাইটের ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, ঠিক আছে?
ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এই জিনিসটা কি, এই ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি জিনিসটা কি? মানে হলো তুমি যখন কিছু কিছু এক্সপেরিমেন্ট চালাবা, দেখবা লাইট ওয়েভের মতো বিহেভ করতেছে, আবার কিছু কিছু এক্সপেরিমেন্টে দেখবা লাইট পার্টিকেলের মতো বিহেভ করতেছে। যেমন আমি যদি কয়েকটা এক্সপেরিমেন্টের বা অবজারভেশন একদম ক্লিয়ার নাম বলি, ব্যতিচার, অপবর্তন, এই জায়গাগুলায় দেখবা আলো তরঙ্গের মতো বিহেভ করতেছে, বা পোলারাইজেশন, সমবর্তন, এই জায়গাগুলায় আলো কি করে, পুরাপুরি ওয়েভ নেচার শো করে। বাট যখন তুমি কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে পড়াশোনা করবা, ব্ল্যাক বডি রেডিয়েশন, তারপর ধরো ফোটো ইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট, এই জায়গাগুলোয় দেখবা আলো পার্টিকেলের মতো বিহেভ করতেছে। ঠিক আছে, সো আলো ওয়েভের মতো বিহেভ করে কোথায় 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 আমরা চ্যাপ্টার 7-এ যে জিনিসগুলো পড়ছি সেখানে সেখানে। কি ওয়েভ ভাইয়া ভালো বলো তো? আলো কি ওয়েভ? আলো কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? অনুপ্রস্থ। অনুপ্রস্থ তরঙ্গ না হইলে কিন্তু আলো সমবর্তন ধর্ম সই করতো না। সো আলোর ওয়েভ নেচার আমরা দেখবো চ্যাপ্টার 7-এ যে ফেনোমেননগুলো পড়ছিলাম সেগুলো নিয়ে। সেগুলো কি কি? সেগুলো হলো ব্যতিচার বা ইন্টারফারেন্স, তারপর হলো অপবর্তন বা ডিফ্র্যাকশন, এবং ফাইনালি সমবর্তন বা পোলারাইজেশন। যখন এই জিনিসগুলো নিয়ে পড়াশোনা করবা দেখবা আলো ওয়েবের মতো বিহেভ করতেছে। আলো পার্টিকেলের মতো কখন বিহেভ করবে? যখন তুমি ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে পড়াশোনা করবা বা কৃষ্ণ বস্তুর বিকিরণ। ঠিক আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন, এরপর এরপর ফোটো ইলেকট্রিক ইফেক্ট, আইনস্টাইনের সেই ফেমাস এক্সপেরিমেন্ট। এবং তোমরা অনেকে এখনও হয়তো বা জানো না, বা জানো তোমরা হয়তো বা, ডোন্ট মাইন্ড, তোমরা অনেকে ভাবো যে আইনস্টাইন রিলেটিভিটির জন্য নোবেল পাইছে। নো, দ্যাটস নট কারেক্ট। আইনস্টাইন কিন্তু রিলেটিভিটির জন্য নোবেল পায় নাই, কারণ আইনস্টাইন রিলেটিভিটির যে সূত্র সেটা দিয়েছিল মোস্ট প্রবাবলি 1905 সালে, এবং আইনস্টাইন বোধহয় নোবেল পাইছে 1921 সালে। ঠিক আছে, সো আইনস্টাইন কিন্তু নোবেল রিলেটিভিটির জন্য পায় নাই, আইনস্টাইন নোবেল পাইছিল ফোটো ইলেকট্রিক ইফেক্টের জন্য। ঠিক আছে, এটা মাথায় রেখো, ফোটো ইলেকট্রিক ইফেক্ট। এখানেও আলোর কণা ধর্ম নিয়ে আলোচনা করা হয়, বা আলো একটা পার্টিকেলের মতো বিহেভ করে। ঠিক আছে, এবং ফাইনাল একটা এক্সপেরিমেন্ট আছে তোমাদের বইয়ে, সেটা হলো কম্পটন ইফেক্ট। কম্পটন ইফেক্ট, এখানেও আলো কি করে? আলো একটা পার্টিকেলের মতো বিহেভ করে। ঠিক আছে, সো এই যে এই জায়গাগুলোতে আলো ওয়েবের মতো বিহেভ করবে, এবং এই জায়গাগুলোতে আলো কি করবে? পার্টিকেলের মতো বিহেভ করবে। সো দেখো সেম জিনিসই কিন্তু কখনো কখনো ওয়েবের মতো বিহেভ করে, কখনো কখনো পার্টিকেলের মতো বিহেভ করে। এটাকেই বলা হয় লাইটের ওয়েব পার্টিকেল ডুয়ালিটি। মানে লাইটের আসলে দুইটা নেচারই আছে, ওয়েব নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে। তুমি একদম স্পেসিফিকভাবে বলতে পারবে না লাইট পার্টিকেল, তুমি এটাও বলতে পারবে না লাইট ওয়েব, দুইটাই আছে, কখনো কখনো ওয়েব, কখনো কখনো পার্টিকেল। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছি সবাই। সামনে আগেই এমসিকিউ সলভ করি, মোটামুটি আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো, কি বলেছে? শূন্য ভর এবং ই শক্তি বিশিষ্ট একটা কণার ভরবেগ কত হবে? আমার একটা কথা বলো, একটা ভর যদি শূন্য হয় তার মানে কি যে এম নটের মানটা শূন্য? এম নটের মানটা কি? শূন্য। ফর্মুলা কি শিখছি আমরা লাস্টের দিন? ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার্ড সি স্কোয়ার্ড প্লাস এম নট স্কোয়ার্ড সি টু দি পাওয়ার 4। এখন এম নটের ভ্যালু যদি শূন্য হয় তাহলে তো এই পার্টটা এমনিই বাদ হয়ে যাচ্ছে, তাহলে থাকতেছে কি? ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার্ড সি স্কোয়ার্ড, দ্যাট মিনস পি সি। তাহলে বলো ভরবেগ কত হবে? ভরবেগ হবে ই ডিভাইডেড বাই সি। ঠিক আছে, অ্যান্সার কি হবে? এইচ, ই ডিভাইডেড বাই সি। বুঝতে পারছো? খুবই সহজ প্রশ্ন, বাচ্চা বলাপনের প্রশ্ন, তোমরা এগুলো এমনিই পারো। ঠিক আছে, পারবো? গুড। নেক্সট কোয়েশ্চেন, কোনটি ফোটনের বৈশিষ্ট্য নয়? এই যে ফোটনের ভরবেগ শূন্য, ফোটনের তো ভরবেগ শূন্য না। ফোটনের ভরবেগ কত? পি ইজ ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই ল্যামডা। ফোটনের কি তরঙ্গ দৈর্ঘ্য আছে না? অবশ্যই আছে। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কি শূন্য? না, এটাও তো শূন্য না। তার মানে কি ভরবেগ অবশ্যই আছে, এটা একটা অশূন্য ভ্যালু। কি ভাইয়া? এটা একটা নন জিরো ভ্যালু বা অশূন্য ভ্যালু। ঠিক আছে, তার মানে ফোটনের যে ভরবেগ শূন্য, এই ইনফরমেশনটা কিন্তু সঠিক নয়। তোমার কিন্তু এটাই জানতে চাইছে যে কোনটা ফোটনের বৈশিষ্ট্য না। ঠিক আছে, কোনটা না? এই যে ফোটনের ভরবেগ শূন্য, এইটা ভুল কথা, ফোটনের ভরবেগ আছে। ঠিক আছে, বাকি সবগুলো সঠিক। দেখো, ফোটনের চার্জ শূন্য, ফোটনের কোনো চার্জ নাই। ফোটনের ভর শূন্য মানে স্থির অবস্থার ভর শূন্য, এবং এটা আলোর বেগে চলে, এগুলো সবই কিন্তু সঠিক, শুধুমাত্র 3 নাম্বারটা ভুল। ঠিক আছে, গুড। নেক্সট কোয়েশ্চেন, প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কি? এগুলো মনে হয় আমি লাস্ট ক্লাসে পড়াইছিলাম, আমার এখন এই যে মনে পড়ছে, কারণ প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা আমি লাস্ট ক্লাসে এক্সপ্লেন করছিলাম। কেমনে এক্সপ্লেন করছিলাম? দেখো, ফর্মুলা কি ছিল? ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখান থেকে আমরা এইচ এর জন্য লিখতে পারি ই মাল্টিপ্লাইড বাই ল্যামডা ডিভাইডেড বাই সি। ঠিক আছে, এখানে ইটা কি?
এনার্জি, ল্যামডা কি তরঙ্গ দৈর্ঘ্য, সি কি বলতো ভেলোসিটি। এখন এনার্জি আর ওয়ার্ক মানে শক্তি এবং কাজ এরা কি পরস্পরের সমতুল্য রাশি, মানে শক্তির মাত্রাও যা কাজের মাত্রাও তাই। সো আমরা যেটা করব শক্তিকে কাজ দিয়ে রিপ্লেস করব, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে W মাল্টিপ্লাইড বাই ল্যামডা ডিভাইডেড বাই সি, আর কিছু না। কাজ মানে কি বল ইন্টু সরণ, সো কাজকে আমরা আবার কি লিখতে পারি বল ইন্টু সরণ ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই সি। ঠিক আছে ভাইয়া বল মানে কি, বল মানে হলো ভর ইন্টু ত্বরণ, তাহলে কি লেখা যায় ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই সি। এইবার আসো তুমি মৌলিক রাশিতে মোটামুটি চলে গেছো, মানে এগুলার তোমার মোটামুটি মাত্রা জানা আছে, এখন মাত্রা বসাও, বলো এটার মাত্রা কি ভরের মাত্রা এম, ত্বরণের মাত্রা কি LT ইনভার্স 2, সরণের মাত্রা কি L, তরঙ্গ দৈর্ঘ্যের মাত্রা কি হবে তরঙ্গ দৈর্ঘ্যের একক কি মিটার, তাহলে মাত্রা কি হবে অবশ্যই L, এবং নিচে আছে বেগ, এটার মাত্রা কি LT ইনভার্স 1। ঠিক আছে তাহলে এবার হিসাব করো, উপরে কি আছে M LT ইনভার্স 2 ইন্টু L, নিচে কি আছে LT ইনভার্স 1, তাহলে একটা L কাটাকাটি চলে যাবে, এইটার সাথে এইটা কাটাকাটি করে দাও, এবং একটা টি ইনভার্সের সাথে কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকবে ML স্কোয়ার্ড টি ইনভার্স 1। এইটাই হবে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা ML স্কোয়ার্ড টি ইনভার্স 1। ঠিক আছে, এটা বোধহয় লাস্ট ক্লাসেও পড়াইছিলাম আমি, এখন মনে হচ্ছে বুঝতে পারছি, আমি ভাবছিলাম যে এগুলো পড়াইছিলাম না, এখন দেখি যে না পড়াইছি, সমস্যা নেই, আরেকবার রিপিট হোক, প্যারা নেই কোনো। ঠিক আছে দেখো ওকে, সো যখন এরকম তোমাকে একটা মানে কি মানে ধরো পরিচিত না খুব বেশি এরকম একটা রাশির যদি মাত্রা বের করতে বলে, তোমার কাজই হলো সেটাকে ভাঙিয়ে তোমার পরিচিত রাশিগুলোতে নিয়ে আসা, সামহাউ নিয়ে আসতে পারলে পরিচিত রাশিগুলোর মাত্রা তোমার জানা আছে, দেন সেগুলো হিসাব নিকাশ করে ওই আননোন রাশির মাত্রা তুমি বের করে ফেলতে পারবা, খুবই ইজি, কঠিন কিছু না। ঠিক আছে ওকে নেক্সট, বুঝছি এটা, নেক্সট পরেরটাই যাই চলো। কোনটির ফোটনের শক্তি সবচেয়ে কম, বলো ফোটনের শক্তি আমরা কেমনে বের করি, ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা, তাহলে যার ল্যামডা যত কম তার ফোটনের শক্তি তত বেশি, এবং যার ল্যামডা যত বেশি তার ফোটনের শক্তি তত কম। সবচেয়ে বেশি ল্যামডা কার বলো তো, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার রেডিও ওয়েভের, এবং সবচেয়ে কম কার মোস্ট প্রবাবলি গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য মোস্ট প্রবাবলি সবচেয়ে কম, এবং সবচেয়ে বেশি হলো রেডিও ওয়েভের। তাহলে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য যদি সবচেয়ে বেশি হয় তাহলে ওর ফোটনের এনার্জি কি হবে সবচেয়ে কম হবে। ঠিক আছে, সো অ্যান্সার যেটা হবে সেটা কি রেডিও ওয়েভ। ঠিক আছে সহজ সহজ পারা উচিত, একদম নর্মাল জিনিসপাতি। ঠিক আছে পারবো, গুড। নেক্সট 1.75 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ন্যানোমিটার, বলো তোমাকে এনার্জি দিয়ে দিছে কত 1.75 ইলেকট্রন ভোল্ট, তাহলে আমরা জানি ইজ ইকুয়ালস টু hc বাই ল্যামডা, ই কত তোমাকে বলে দিয়েছে 1.75 ইলেকট্রন ভোল্ট, এটাকে যদি জুলে কনভার্ট করি 1.75 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, এটাতে গুণ করলে ইলেকট্রন ভোল্টটা জুলে চলে যায়। ঠিক আছে, এখন এইচ এর মান কত 6.63 ইন্টু 10⁻34, সি এর মান কত 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা, এখান থেকে আপনার কি করতে হবে ল্যামডাটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এগুলো সবই বোধহয় লাস্ট ক্লাসে করাইছিলাম, আমি এই জন্য আর ক্যালকুলেশনটা দেখাইলাম না, এবং এইটা হবে যে এরকম একটা ভ্যালু। ঠিক আছে ওকে, দেখো সহজ, তেমন কঠিন না, এবং ওই টাইমে না সাস্টে ক্যালকুলেটর ইউজ করা যেত, সো তোমরা পেন খাও না, 19-20 সেশন তো কোভিডের আগে, সো ওই টাইমে সাস্টে আলাদা পরীক্ষা হইতো এবং সাস্টে ক্যালকুলেটরও ইউজ করা যেত, সো এই এমসিকিউটা যখন আসছিল তখন ক্যালকুলেটর ইউজ করা যাইতো, প্যারা খাও না এগুলো নিয়ে। ঠিক আছে, মানে তোমাকে আমি বলি ঢাকা ইউনিভার্সিটিতে যদি 20টা ফিজিক্স কোয়েশ্চেন আসে, কথার কথা এই 20টার মধ্যে ক্যালকুলেশন কঠিন থাকবে, মানে তোমার তো হাতে হাতে ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেশন কঠিন থাকবে এমন এমসিকিউ এর সংখ্যা হবে 2টা বা সর্বোচ্চ 3টা, এর চেয়ে বেশি না। বাকি যেগুলো সেগুলো তুমি খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবা যদি তোমার একটু বেসিক আইডিয়াও থাকে ক্যালকুলেশনের। সো এই 2-3টা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, তোমার যদি মোটামুটি প্র্যাকটিস থাকে ওই 2-3টার মধ্যে দেখবে 1-2টা এমনি পেরে গেছো, আর কপাল ভালো থাকলে 3টাই পেরে যাবা। ঠিক আছে, সো ওগুলো নিয়ে পেইন নিও না, হার্ড ক্যালকুলেশন অনেক বেশি দেয় না, 2-3টা দেয়, বাকিগুলো মোটামুটি ইজি থাকে, কিন্তু একটু অভ্যাসের মধ্যে থাকলে ভালো। তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশনের অভ্যাস না থাকে তখন কিন্তু ওই ইজিগুলোও তোমার জন্য প্যারা হয়ে যাবে। ঠিক আছে, সো একটু হ্যান্ড ক্যালকুলেশনের অভ্যাসটা থাকা লাগবে, থাকলে ইজিগুলো তো পারবাই, কমপ্লিকেটেডগুলো দেখবা কয়েকটা পাইরা গেছো, তখন জিনিসটা সুন্দর হবে। ঠিক আছে ওকে নাইস। নেক্সট কি বলেছে,
আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এবং ফোটনের শক্তি ই এদের মধ্যে সম্পর্ক কি? এই যে ভাই ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এই যে আমি যে বছর জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম ওই বছর এই প্রশ্ন আসছিল। বলো কেন চান্স পাবো না? এইসব প্রশ্নের জন্যই তো চান্স পাইছি, নাহলে চান্স পাইতাম না। ঠিক আছে, সহজ প্রশ্ন একদম। তোমাকে বলছে ই এবং ল্যামডার মধ্যে সম্পর্ক স্থাপন করতে কি হবে? ই ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এটা জানি না আমরা? সবাই জানি। ঠিক আছে, খুবই সহজ। নেক্সট কি বলেছে? ফোটনের ভরবেগ কোনটা? দেখো আমরা একটু আগে শিখছি ফোটনের ভরবেগ হলো এইচ বাই ল্যামডা। এখন এখানে তো ল্যামডা নাই, এফ আর সির মাধ্যমে প্রকাশ করা, তাহলে ল্যামডাকে এফ আর সি দিয়ে রিপ্লেস করো। আমরা জানি সি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, সো ল্যামডা উইল বি সি ডিভাইডেড বাই এফ। ল্যামডার পরিবর্তে সি ডিভাইডেড বাই এইচ বসে দাও, কি আসবে? এইচ এফ বাই সি। এই যে, ঠিক আছে, এইটাই আমাদের কি ফোটনের ভরবেগ। বুঝতে পেরেছি? সহজ, পারবো? শিওর? গুড। নেক্সট কি বলছে? এত তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত? দেখো ফোটনের কিন্তু কোনো পটেনশিয়াল এনার্জি নেই, এটা তো জানো নাকি? ফোটনের পটেনশিয়াল এনার্জি জিরো। একটা জিনিসের রেস্ট ম্যাস জিরো হওয়া মানে কি? মডার্ন ফিজিক্সে তুমি পটেনশিয়াল এনার্জি কেমনে বের করো বলো? মডার্ন ফিজিক্সে পটেনশিয়াল এনার্জি হলো এম নট সি স্কোয়ার্ড, রাইট? এটা আমরা পড়েছিলাম। ফোটনের এম নটের ভ্যালু কত, বা রেস্ট অবস্থার ম্যাস কত? জিরো। সো ফোটনের যে পটেনশিয়াল এনার্জি সেটা কিন্তু শূন্য। ফোটনের কোনো পটেনশিয়াল এনার্জি নাই, তার মানে ফোটনের মধ্যে যে এনার্জিটা আছে সেটা পুরাটাই ওর গতিশক্তি। ঠিক আছে, সো এই ফোটনের শক্তি বের করা মানে এইচ সি বাই ল্যামডা দিয়ে যেটা করি আমরা, আর ফোটনের গতিশক্তি বের করা একই কথা। সো ফোটনের ক্ষেত্রে টোটাল এনার্জিটাই কি বলতো? ওর কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটাই কি ওর কাইনেটিক এনার্জি। ওকে, সো আমরা টোটাল এনার্জি বের করলে আসলে অটোমেটিক্যালি কাইনেটিক এনার্জি বের হয়ে যাবে। তোমাকে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সো এখান থেকে টোটাল এনার্জি উইল বি এইচ সি বাই ল্যামডা। 6.63 into 10 to the power minus 34, c হলো 3 into 10 to the power 8, and what is the value of lambda? Lambda হলো 6650 angstrom, that means 6.65 into 10 to the power minus 7। ঠিক আছে, সো এটা কি আসবে? ওই 3 ইন্টু কত আসবে, সামথিং আসবে আর কি। আচ্ছা, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করছে, সো এই যে এটা হবে, মানে ক্যালকুলেশন করা লাগবে, তেমন কঠিন কিছু না। তোমার এখানে যেটা করতে হবে, এখান থেকে যে জুলে যে রেজাল্ট আসবে সেটাকে আবার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করা লাগবে। সো দেখো আমি যদি রাফলি হিসাবটা করি, এই ভ্যালু আর এই ভ্যালু অলমোস্ট সমান। সো আমি রাফলি যদি হিসাব করি তাহলে লেখা যায় 15, তো ওইখানে 19 আসবে, 10 টু দি পাওয়ার মাইনাস 19 অ্যাপ্রক্স এরকম একটা ভ্যালু আসবে। ঠিক আছে, এটাকে ভাগ করতে হবে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে, তাহলে এটা ইলেকট্রন ভোল্টে যাবে। সো 10 টু দি পাওয়ার মাইনাস 19, 10 টু দি পাওয়ার মাইনাস 19 বাদ এখানে যদি আমি করি তাহলে আসবে 1.16, আর ওখানে হলো 30, 14 থেকে যাচ্ছে তাই না? 140, 16 দিয়ে কয়বার? 6 বার, 7 বারে যায় হচ্ছে হলো 112, 8 বারে যায় হচ্ছে 134, 1.8। ঠিক আছে, 134 থেকে যাচ্ছে 6, 60, 16 দিয়ে যদি 60 করি, 3 16 48, 4 16 64, সো 3 আসবে একটা, 3 16 48, 12, 120, 120 তো 7 আসবে। ঠিক আছে, সাথে কত 112 থাকতেছে 80, 5 আসবে এত ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা ভাগ করলে মোস্ট প্রবলি এটা হবে, ওই তো কাছাকাছি। ঠিক আছে, মানে আমি তো ওই যে এখানে দেখো, এখানে কিন্তু 3-এর চেয়ে একটু কম মান আসবে, আমি তো 3 ধরছি রাফলি। ঠিক আছে, সো রাফলি যদি 3 ধরো মোস্ট প্রবলি এটা আসা উচিত, একটু চেক করে দেখতে পারো। ঠিক আছে, আমি রাফলি ধরে করেছি, আর তুমি যদি একদম অ্যাকুরেটলি করো তাহলে হয়তো বইটা আসবে। ঠিক আছে, ওকে, দেখো বুঝতে পারতেছো কি না? আমি তো খালি বলে যাচ্ছি, তোমরা বুঝতেছো কি? আমি তো শুধু ব্যাক টু ব্যাক বলে যাচ্ছি, তোমরা কি বুঝতে পারতেছো? দেখো 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 দেখো, তোমরা কি বুঝতে পেরেছো কি না বাচ্চারা? দেখো তো, দেখো বুঝতে পেরেছো নাকি বলেন? বুঝে থাকলে সামনে আগাই আমরা। দেখেন তো, ভুল আয় হায়, কোনটা ভুল হয়েছে? কোনটা ভুল করছি নাকি? হইতে পারে, জানি না কোনটা ভুল করছি রে, কোনটা ভুল হয়েছে কি যেন, কোনটা ভুল হয়েছে? ঠিক আছে ভাই, ভার্সিটি ক্লাস কি আর্টস সাবজেক্টে শুরু হবে না? হবে হয়তো, মানে এই সপ্তাহে তো সবাই বলছে শুরু করবে, মানে নতুন বছর সবাই নতুনভাবে শুরু করার কথা। এখন দেখা যাক, হোপফুলি হবে, আশা করি। ঠিক আছে, আমি আমার মতো নিতে থাকি, আই হোপ বাকিরাও নিবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পারছি? দেখেন সবাই বুঝলে সামনে আগাবো, সবাই বুঝেছি এতটুকু, তাহলে সামনে আগাই। ওকে, ক্লিয়ার, ওকে, নাইস। নেক্সট, এরপর কি আছে? আরো এমসিকিউ আছে? আচ্ছা, আরো আছে। 6.63 ইলেকট্রন ভোল্টের ফোটনের কম্পাঙ্ক কত? ভাই বাচ্চা বলা প্রশ্ন, লেখো ইজ ইকুয়ালস টু এইচ এফ। ঠিক আছে, তোমার কি বলছে?
ই এর মান কত 6.63 ইলেকট্রন ভোল্ট, রাইট? সো এটা যদি আমি জুলে কনভার্ট করি 6.63 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এখানে কি আসতেছে এইচ এর মান 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু এফ। তোমার কি লাগবে? এফ এর মান লাগবে 6.63 বাদ, তাহলে এফ এর মান কত আসবে 1.6, এটাকে এই পাশে নিয়ে আসলে 10 টু দি পাওয়ার 15, তাহলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। কই এই যে এটা, ঠিক আছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। দেখো সহজ, পারবো সবাই? জাস্ট ফর্মুলার মধ্যে বসাবা, বসে ক্যালকুলেশন করবা, আর কিচ্ছু না, অনেক সহজ জিনিস, ঠিক আছে? মানে আমি বলি তুমি যে কটা পরীক্ষা দিবা, মোটামুটি ধরো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা হতে যাচ্ছে তোমার জীবনের অন্যতম সহজ একটা পরীক্ষা। চান্স পাইলে খুব ইজিলি পাওয়া সম্ভব, আর চান্স না পাইলে আসলে জিনিসটা অনেক বেশি কঠিন মনে হবে তোমার কাছে। মানে তুমি পরীক্ষার হলে নিজের নার্ভ কতটা স্ট্রং রাখতেছো, এটা খুব বড় ভাইটাল একটা ফ্যাক্টর। পরীক্ষায় যা খুশি আসুক, নিজে মেন্টালি স্ট্রং থাকো, যতটুকু পড়ছো ভালো মতো পরীক্ষা দিলে এমনি চান্স হবে, সমস্যা নেই, যদি না পড়াশোনা করে থাকো, ঠিক আছে? প্যারানোর কোনো দরকার নেই। নেক্সট কি বলছে, এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটনের শক্তি কত, বলো কেমনে বের করবা? ইজ ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এইচ এর মান কত? এইচ এর মান হলো 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, সি এর মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডার মান কত, তরঙ্গ দৈর্ঘ্য কত 6630 অ্যাংস্ট্রম, দ্যাট মিনস 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। এটা বাদ থাকতেছে কি 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল মোস্ট প্রবাবলি, ঠিক আছে? এরকম কিছু একটা থাকতেছে। এই তো এই যে এটাই, এবার আর ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে বলে নাই, ঠিক আছে? ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে বললে আবার ওই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করা লাগতো, বাট যেহেতু বলে নাই প্যারা নেওয়ার দরকার নেই, যেটা আসছে ওইটাই অ্যান্সার, ঠিক আছে? সহজ, পারবো সবাই, পারা উচিত, ঠিক আছে? পরেরটা নেক্সট একই টাইপের কোয়েশ্চেন। আচ্ছা এই যে নতুন টপিক চলে আসছে, কি? আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট, ঠিক আছে? এখন আমি বলি, তোমরা যারা ভার্সিটির জন্য প্রিপারেশন নিবা তাদের না ফটো ইলেকট্রিক ইফেক্ট অনেক বেশি যে ডিটেলসে জানা লাগবে এমন না, কারণ ফটো ইলেকট্রিক ইফেক্ট বলো, কম্পটন ইফেক্ট বলো, এগুলোর মধ্যে প্রচুর পড়াশোনা আছে, ঠিক আছে? তোমার মোটামুটি সূত্রগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা লাগে, মানে এখানে কি হচ্ছে, এই ব্যাপারগুলো বুঝলেই হবে, ঠিক আছে? আর যদি অনেক বেশি ডিপে জানতে চাও সেটাতেও কোনো আপত্তি নাই, মানে জানলে তো অবশ্যই ভালো, দ্যাট ইজ অলওয়েজ প্রেফারেবল, যত বেশি জানবা তত ভালো। বাট যদি তোমার কাছে মনে হয় যে না তুমি অনেক বেশি জানতে চাও না, তাহলে আমি যতটুকু জানাচ্ছি ততটুকু জেনে রাখো, এতটুকু দিয়ে হোপফুলি ভার্সিটির কাজ চলে যাবে। বাট যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের কিন্তু অনেক ভালো মতো এই টপিকটা পড়তে হবে, কারণ এটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক, অনেক মানে অনেক বেশি, ঠিক আছে? সো ফটো ইলেকট্রিক ক্রিয়ার মাধ্যমে কিভাবে প্রমাণ করলো আইনস্টাইন যে আলো একটা কণা, এই টাইপের জিনিসপাতি সবই একটু ভালো মতো পড়ো, এগুলা মানে দরকার আছে, জীবনে দরকার আছে, অ্যাডমিশনেও দরকার আছে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে, ঠিক আছে? বাট ভার্সিটি অ্যাডমিশনে মোটামুটি জানলেই চলবে। এখানে ব্যাপারটা যেরকম, আমি তোমাদের যদি একটু সেট আপের ব্যাপার আইডিয়াটা দেখাই, আই গেস পরের পেজে ছবিটা থাকা উচিত, আচ্ছা না থাকলেও সমস্যা নেই, আমি এই পেজে দেখাই। দেখো এখানে ব্যাপার যেটা হয়, মেটাল থাকে, ঠিক আছে? কি থাকে? মেটাল, একটা মেটাল আছে। এখন মেটালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, এটা আমরা জানি। এই যে মেটাল, এই মেটালের মধ্যে কি আছে? প্রচুর মুক্ত ইলেকট্রন আছে। এখন এই মুক্ত ইলেকট্রন মানে কি? মানে কি এরা এখান থেকে মুক্ত, এরা চাইলেই কি বের হয়ে যেতে পারে? না, ব্যাপারটা কিন্তু এরকম না। তুমি চাইলেও একটা মুক্ত ইলেকট্রনকে সিম্পলি টান দিয়ে বের করে আনতে পারবে না। মুক্ত ইলেকট্রন মানে হলো সে মুক্তভাবে ধাতুর সারফেসের মধ্যে মুভ করতে পারে, দ্যাট ডাজন্ট মিন সে চাইলেই এখান থেকে বের হয়ে আসতে পারবে। প্রত্যেকটা মুক্ত ইলেকট্রনও এই ধাতুর সাথে একটা নির্দিষ্ট বন্ধন শক্তি দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে? সো আপনি চাইলেও একটা মুক্ত ইলেকট্রনকে জাস্ট টান দিয়ে বের করে আনবেন, ব্যাপারটা এরকম না। আপনার প্রথমে বন্ডটা ভাঙা লাগবে। বন্ড ভাঙার সিস্টেম কি? ধরো দুইটা মলিকিউল আছে, তাদের মধ্যে বন্ডের যে এনার্জি সেটা হলো 3 ইলেকট্রন ভোল্ট। এই বন্ডটা তুমি কেমনে ভাঙবা? ওইখানে তোমার 3 ইলেকট্রন ভোল্ট শক্তি দিতে হবে। বন্ধন যতখানি শক্তি দিয়ে অণু পরমাণুগুলো বন্ধনে যুক্ত, তুমি যদি ততখানি শক্তি সাপ্লাই করতে পারো তখনই ওই বন্ধন ভাঙবে। সো এই যে ইলেকট্রনগুলা, এরা যে ধাতুর মধ্যে আটকায় আছে একটা সার্টেন এনার্জি দিয়ে, আমি যদি ওদের ধাতুর বাইরে আনতে চাই আমার কি করতে হবে? সমপরিমাণ বা তার চেয়ে বেশি এনার্জি আমার ইলেকট্রনকে সাপ্লাই দেওয়া লাগবে, ঠিক আছে? সেই ধাতুর মধ্যে এই মুক্ত ইলেকট্রনগুলো যে শক্তি দিয়ে আটকায় থাকে সেটাকেই বলা হয় ধাতুর কার্যাপেক্ষক বা ফাইনট। এটাকেই কি বলা হয়? ধাতুর কার্যাপেক্ষক বা ফাইনট, ওই যে ওয়ার্ক ফাংশন যেটাকে বলে, ঠিক আছে? ফাইনটটাকে বাংলায় বলে ধাতুর কার্যাপেক্ষক, এবং ইংলিশে মোস্ট প্রবাবলি ওয়ার্ক ফাংশন বলে, মোস্ট প্রবাবলি না, ওয়ার্ক ফাংশনই বলে, ঠিক আছে? এই জিনিসটা কি, যে আমার ইলেকট্রনগুলা ধাতুর সারফেসে কি পরিমাণ এনার্জি দিয়ে যুক্ত আছে,
ওকে, এখন এখানে এক্সপেরিমেন্টে কি হয়, এখান থেকে লাইট এসে পড়ে, রাইট? কি হয়, এভাবে লাইট এসে পড়ে। লাইট যখন আসে, লাইট কি করে, একটা সার্টেন অ্যামাউন্টের এনার্জি ক্যারি করে নিয়ে আসে। সো ধরো লাইট যে এনার্জিটা নিয়ে আসতেছে সেটার মান হলো ই, কথার কথা কত, ই। এখন কখন আমার এই ধাতুর সারফেস থেকে ইলেকট্রন মুক্ত হবে? এটা তখনই হওয়া সম্ভব যখন ই এর মান গ্রেটার দেন অর ইকুয়াল ফাই নট হবে। যদি এইটা হয় তাহলেই শুধুমাত্র ধাতুর সারফেস থেকে কি হবে, ইলেকট্রন মুক্ত হবে। ঠিক আছে, এটা হলে কি হবে, ধাতুর সারফেস থেকে ইলেকট্রন মুক্ত হবে। ঠিক আছে, সারফেস থেকে ইলেকট্রন মুক্ত হবে। ওকে, বুঝতে পারছি, মুক্ত হবে। এখন ধরো তোমার যে লাইটটা এসে পড়ছে, এই যে লাইটটা আসছে, সেটার শক্তি একদম ধাতুর কার্যপেক্ষকের সমান, পুরোপুরি সমান। দ্যাট মিনস ধরো ই এর মানটা ফাই নটের সমান। ই এর মানটা কার সমান? ই এর মানটা ফাই নটের সমান। যদি এরকম হয় তাহলে কি হবে? তুমি যে এনার্জিটা দিছো সেটা কার সমান? ইলেকট্রন ধাতুর সাথে যে বন্ধন শক্তি দিয়ে যুক্ত সেটার সমান। তাহলে ইলেকট্রন মুক্ত হবে, কিন্তু ইলেকট্রন গতিশীল হবে না। কেন? ধরো ইলেকট্রনকে মুক্ত করার জন্য 10 জুল শক্তি দরকার, তুমি 10 জুল শক্তি দিছো, ওই 10 জুল তো ইলেকট্রনকে মুক্ত করার কাজেই ব্যবহৃত হয়ে যাবে। সে কি আর ইলেকট্রনকে গতিশক্তি দিতে পারবে? পারবে না। সো তোমার যে আপতিত আলো, সেই আপতিত আলোর শক্তি যদি ইলেকট্রনের কার্যাপেক্ষকের সমান হয় বা ধাতুর কার্যাপেক্ষকের সমান হয়, তাহলে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে কিন্তু গতিশীল হবে না, এটা মাথায় রাখো। ঠিক আছে, এটা কি হবে, ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে কিন্তু গতিশীল হবে না, মুক্ত হবে কিন্তু গতিশীল হবে না, মানে কোনো কাইনেটিক এনার্জি সে পাবে না। ওকে, ঠিক আছে, ওকে, নাইস। এখন যদি আপতিত আলোর শক্তি কি হয়, ফাই নটের চেয়ে বড় হয়, তাহলে কি হবে? ধরো কথার কথা ইলেকট্রন যুক্ত আছে 10 জুল শক্তি দিয়ে। ঠিক আছে, আমরা যে লাইটটা ফেলছি সেটার এনার্জি হলো 15 জুল। তাহলে কি হবে, 10 জুল ব্যবহার হবে ইলেকট্রনকে মুক্ত করার জন্য, আর বাকি 5 জুল ইলেকট্রনের গতি শক্তি হিসাবে প্রোভাইড করা হবে। তার মানে ইলেকট্রনের কাছে তখন কিন্তু একটা কাইনেটিক এনার্জি চলে আসবে। এবং যখনই একটা অবজেক্ট বা একটা পার্টিকেল যেটাই বলো, তার মধ্যে যখন কাইনেটিক এনার্জি আসে তখন কি হয়, সে মুভ করে বা গতিশীল হয়, তার মধ্যে মোশন ক্রিয়েট হয়। সো যখনই আমার আপতিত শক্তিটা ফাই নটের চেয়ে বেশি হবে, তখন ইলেকট্রন তো মুক্ত হবেই এবং একই সাথে ইলেকট্রন গতিশীল হবে। সো এটা যখন হবে তখন কি হবে, ইলেকট্রন মুক্ত হয়ে গতিশীল হবে, ইলেকট্রন মুক্ত হয়ে কি হবে, গতিশীল হবে। বুঝতে পারছো, গতিশীল হবে। সো এখানে বেসিক্যালি ব্যাপারটা খুব সিম্পল। আমার যে লাইটটা আসে সেই লাইটের এনার্জি দুইটা ভাগে ভাগ হয়, একটা হলো ইলেকট্রনকে মুক্ত করার জন্য, আর একটা হলো ইলেকট্রনকে গতিশীল করার জন্য। ঠিক আছে, কয়টা ভাগে ভাগ হয়? দুইটা ভাগে ভাগ হয়। একটা ইলেকট্রনকে মুক্ত করার জন্য, আর একটা কি, ইলেকট্রনকে মোশনে নিয়ে যাওয়ার জন্য বা গতিশীল করার জন্য। এখন ইলেকট্রনকে মোশনে নিয়ে লাভ কি? অনেক লাভ আছে। কিরকম লাভ আছে? ধরো এখানে যে এক্সপেরিমেন্টাল সেটআপটা, সেটা আমি আরেকটা বারাকি। এই হলো আমার একটা ধাতব পাত বলো বা যেটা বলো বা প্লেট বলো, হোয়াট এভার ইট ইজ। এটা থাকে এরকম, এখানে থাকে মাইনাস, এখানে থাকে ব্যাটারি প্লাস। ঠিক আছে, আর এখানে একটা রিসিভার থাকে, একটা অ্যানোড টাইপের কিছু, একটা রিসিভার টাইপের কিছু একটা থাকে। ঠিক আছে, সো এখানে একটা অ্যামিটার যুক্ত থাকে। কি থাকে? একটা অ্যামিটার। তোমরা যদি কখনো এক্সপেরিমেন্টাল সেটআপটা দেখে থাকো দেখবা যে এখানে একটা অ্যামিটার যুক্ত থাকে, বা একটা গ্যালভানোমিটারও যুক্ত থাকতে পারে। ওকে, সো এখান থেকে লাইট এসে পড়ে, লাইট এসে পড়ার কারণে কি হয়, এই যে এখান থেকে ইলেকট্রন মুক্ত হয়। যদি তোমার আপতিত আলোর শক্তি পর্যাপ্ত পরিমাণে হয়, মানে আপতিত আলোর শক্তি যদি ফাই নটের চেয়ে বেশি হয়, তখন এখানে কি হবে, ইলেকট্রন মুক্ত হবে। এখন দেখো এই পাশে তুমি ব্যাটারির পজিটিভ দিয়ে রাখছো, তার মানে বাই ডিফল্ট এখানে আমার হাই ভোল্টেজ আছে, এবং হাই ভোল্টেজ কি করে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে। সো ইলেকট্রনটা কি করবে, যেহেতু ওর মধ্যে একটা গতিশক্তিও আছে, ওই গতিশক্তি নিয়ে এই ডিস্টেন্সটা ট্রাভেল করে সে ওই ইলেকট্রন রিসিভারের কাছে যাবে। একটাবার এই সার্কিটের মধ্যে চলে আসলে তখন কি হবে, ইলেকট্রন এইভাবে সার্কুলেট করা শুরু করবে সার্কিটের মধ্যে। বুঝতে পারছো? এবং যখন সার্কিটের মধ্যে ইলেকট্রনের কন্টিনিউয়াস ফ্লো তৈরি হবে, তখন আমরা কি বলবো, আমরা কারেন্ট পাইছি। তখন তোমার অ্যামিটার কি করবে, রিডিং দেওয়া শুরু করবে, এবং এই কারেন্টটাকেই বলা হয় ফোটো কারেন্ট। এই কারেন্টটাকেই কি বলা হয়, ফোটো কারেন্ট। বুঝতে পেরেছো? কি বলা হয় এটাকে,
ফোটো কারেন্ট। তাহলে ব্যাপারটা কি, লাইট এসে পড়লো, ধরো লাইটের পর্যাপ্ত এনার্জি আছে, সেই ইলেকট্রনকে মুক্তও করলো এবং একই সাথে ইলেকট্রনকে কিছুটা গতিশক্তিও দিল। সো ইলেকট্রন গতিশক্তি হয়েছে, গতিশক্তি পাইছে। এখন এই পাশে তুমি যুক্ত করছো কি ব্যাটারির পজিটিভ, সো অটোমেটিক্যালি এই পাশে কি আছে, হাই ভোল্টেজ আছে। হাই ভোল্টেজ কি চাবে, ইলেকট্রনকে টানবে, রাইট? সো ইলেকট্রন এই দিক বরাবর যাবে, গিয়ে যখনই ইলেকট্রন সার্কিটের মধ্যে প্রবেশ করবে তখন কি হবে, ইলেকট্রন এভাবে সার্কিটের মধ্যে ঘোরা শুরু করবে বা সার্কুলেট করা শুরু করবে। এবং যখনই সার্কিটের মধ্যে ইলেকট্রনের কন্টিনিউয়াস ফ্লো তৈরি হয়, আমরা কি বলি, আমরা সার্কিটে কারেন্ট পাইছি, বা আমাদের অ্যামিটার কি করবে, রিডিং দেওয়া শুরু করবে। এবং এই কারেন্টটা তুমি পাইলা কই থেকে, আলো থেকে। এর জন্য এই কারেন্টকে বলা হয় ফোটো কারেন্ট। এবং তোমার যেটা মাথায় রাখতে হবে, এই ফোটো কারেন্ট তুমি যেটা পাবা, এটা কিন্তু E ইজ ইকুয়ালস টু ফাই নট হলে পাবা না। এইটা পাওয়ার একটাই কন্ডিশন, আপতিত আলোর শক্তি অবশ্যই ফাই নটের চেয়ে বড় হইতে হবে। যদি আপতিত আলোর শক্তি ফাই নটের সমান হয়, তোমার ইলেকট্রনের মধ্যে কিন্তু মোশন ক্রিয়েট হবে না, ইলেকট্রন কিন্তু এইদিকে যাবে না, এবং তুমি কিন্তু ফোটো কারেন্টও পাবা না। ঠিক আছে, এটা ঠিক আছে যে আপতিত আলোর শক্তি ফাই নটের সমান হইলে ইলেকট্রন মুক্ত হয়, বাট ইলেকট্রন কিন্তু গতিশীল হয় না। ঠিক আছে, সো প্রশ্ন যদি এরকম আসে যে ইলেকট্রন মুক্ত হওয়ার শর্ত কি, এইটা হলো ইলেকট্রন মুক্ত হওয়ার শর্ত, যে E ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল ফাই নট হইতে হবে। এটা কি ইলেকট্রন মুক্ত হওয়ার শর্ত। তোমাকে যদি বলে ফোটো কারেন্ট পাওয়ার শর্ত কি, বা এই যে জিনিসটা ঘটছে এটাকে তো ফোটো ইলেকট্রিক ইফেক্ট বলে, রাইট? ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটার শর্ত কি, সেইটা হলো আপতিত আলোর শক্তি অবশ্যই ওয়ার্ক ফাংশন বা ফাই নটের চেয়ে বড় হওয়া লাগবে। যদি E এর মান ফাই নটের সমান হয়, এই কন্ডিশনে কিন্তু ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে না, ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে নিচের কন্ডিশনে। ঠিক আছে, সো এটা হলো ইলেকট্রন মুক্ত হওয়ার শর্ত, এবং এটা হলো ফোটো ইলেকট্রিক ইফেক্ট ঘটার শর্ত। ঠিক আছে, ওকে, খুবই সহজ। তো একটা বেসিক আইডিয়া আই গেস আমাদের মোটামুটি আসছে ফোটো ইলেকট্রিক ইফেক্টের ব্যাপারে। ওকে, এখন দেখো এই যে ইলেকট্রন যে আমার গতিশক্তি পাইলো, ঠিক আছে, এই গতিশক্তিটা আমরা কেমনে মেজার করতে পারি, খুবই ইজি, ইকে ইজ ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার দিয়ে। এখন তুমি বলতে পারো যে ভাই আমরা তো পড়তেছি মডার্ন ফিজিক্স, মডার্ন ফিজিক্সে আপনি ক্লাসিক্যাল ফিজিক্সের গতিশক্তির ফর্মুলা ইউজ করতেছেন কেন? কারণ ক্লাসিক্যাল ফিজিক্সের গতিশক্তির ফর্মুলা কিন্তু ভুল না। যদি বস্তুর ভেলোসিটি কম হয় তখন অবশ্যই এই ফর্মুলা ঠিক আছে, বাট যখন বস্তুর ভেলোসিটি আলোর বেগের কাছাকাছি হয় তখন হলো এই ফর্মুলাতে ঝামেলা আছে। এখন আমার এখানে যে ফোটো কারেন্ট তৈরি হবে যে ইলেকট্রনের কারণে, সেই ইলেকট্রনের গতি কি আলোর বেগের কাছাকাছি হবে? জীবনেও না ভাই। তুমি তুমি কোথায় শুনছো যে ইলেকট্রনের ভেলোসিটি আলোর বেগের কাছাকাছি? এরকম কখনো হয় না। ইলেকট্রনের ভেলোসিটি আলোর বেগের তুলনায় অনেক কম। সো যেহেতু ইলেকট্রনের ভেলোসিটি কম, এর জন্য ইলেকট্রনের গতিশক্তি আমরা চাইলে ক্লাসিক্যাল ফিজিক্সের ফর্মুলা দিয়ে বের করতে পারি। ঠিক আছে, সো এখানে ইলেকট্রনের গতিশক্তি আমরা কি দিয়ে বের করব, হাফ mv স্কোয়ার দিয়ে বের করব। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা কথা। আরেকটা কথা যেটা, আপতিত আলোর শক্তি যেন কয় ভাগে ভাগ হবে, দুই ভাগে ভাগ হবে। একটা হলো ইলেকট্রনকে মুক্ত করতে, আর একটা হলো ইলেকট্রনের গতিশক্তির জন্য। তার মানে আমার যে লাইটটা আসবে সেটার যে এনার্জি, সেটা দুইটা ভাগে ভাগ হবে। একটা হলো ফাই নটে, মানে ইলেকট্রনকে মুক্ত করার জন্য, আর একটা হলো ইকেতে, মানে ইলেকট্রনের গতিশক্তি সাপ্লাই করার জন্য। সো এখানে যদি কোনো এনার্জির লস না হয়, যদি কোনো এনার্জি হারাই না যায় বা ধ্বংস না হয়, যেটাই না হোক, যদি এনার্জির লস না হয়, তাহলে আমরা লিখতে পারি E ইজ ইকুয়ালস টু ফাই নট প্লাস ইকে। ঠিক আছে, আপতিত আলোর শক্তি ইজ ইকুয়ালস টু ধাতুর কার্যাপেক্ষক প্লাস ইলেকট্রনের গতিশক্তি। এটা কিন্তু লেখা যায়, কারণ যে এনার্জিটা সেটা দুইটা ভাগেই ভাগ হয়েছে। একটা ইলেকট্রনকে ফ্রি করার জন্য বা মুক্ত করার জন্য, আর একটা হলো ইলেকট্রনকে গতিশীল করার জন্য বা ইলেকট্রনকে গতিশক্তি সাপ্লাই করার জন্য। ঠিক আছে, সেখানে আমরা খুব ইজিলি লিখতে পারি E ইজ ইকুয়ালস টু ফাই নট প্লাস ইকে। ওকে, বুঝতে পারছি, খুবই সহজ। এখন এখান থেকে আমরা একটু সামনে আগাবো, যারা তুলনায় তুলে নিতে পারো। ওকে, আমরা একটু সামনে আগাবো। দেখো তোমরা কেউ কিছু বলতেছো নাকি? এর চেয়ে স্লো পড়াইলে না, মানে কি, মানে অনেক সময় লেগে যাবে। এর চেয়ে স্লো কেমনে পড়াবো বলো, অনেক সময় লেগে যাবে এর চেয়ে স্লো পড়াইলে। মানে আমি তো ধরেই নিচ্ছি তোমাদের এগুলো একবার পড়া আছে, কারণ অ্যাডমিশন দিচ্ছ ভাই, সো অ্যাটলিস্ট একবার তো পড়া থাকা উচিত বলে মনে করতেছি, ওইভাবেই তো পড়াচ্ছি। ঠিক আছে, ওকে, স্টিল কোথাও বুঝতে সমস্যা হলে বলতে পারো, সমস্যা নেই। ওকে, দেখো তো, দেখো 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 সবাই বুঝছো কিনা, সবাই কি বুঝতে পারছো? দেখো, সবাই বুঝে থাকলে সামনে আগাই, মোটামুটি বুঝে থাকলে সামনে আগানো যেতে পারে। হয়েছে, সামনে আগাচ্ছি, তাহলে চলেন সামনে আগাই। এখন আমরা যেটা নিয়ে পড়াশোনা করবো, এই ফর্মুলাটাকে আমরা আর একটু ভাঙবো। ঠিক আছে, আর একটু ভাঙাভাঙি করবো আমরা এই ফর্মুলাতে। কিরকম ভাঙাভাঙি দেখো, খুবই সহজ। আমার এখানে কি আছে, ওই ধাতব পাতটা আছে, ঠিক আছে, বুঝো ভালো মতো।
এখান থেকে লাইট আসছে, ঠিক আছে, লাইট আসছে, এই লাইটের এনার্জি কত ভাই? এই লাইটের এনার্জি কত? লাইটের এনার্জি কেমনে বের করে? খুব ইজি, ইজ ইকুয়ালস টু এইচ এফ। এটা কি লাইটের এনার্জি বের করার ফর্মুলা, খুবই নর্মাল ফর্মুলা। এখন ধরো তোমার যে আপতিত আলোর শক্তি সেটা ফাই নটের সমান, কথার কথা, এটা হইলে যেন কি হচ্ছে, ইলেকট্রন মুক্ত হচ্ছে কিন্তু ইলেকট্রন গতি শক্তি পাচ্ছে না, ঠিক আছে। এর চেয়ে যদি একটু বেশি শক্তি দাও তাহলেই কিন্তু ইলেকট্রন গতিশক্তি পাওয়া যাবে। ধরো ফাই নটের মান হলো 10 ইলেকট্রন ভোল্ট, তোমার আপতিত আলোর শক্তিও যদি 10 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে ইলেকট্রন বের হবে, বাট ইলেকট্রন কোনো গতিশক্তি পাবে না, ইলেকট্রন গতিশীল হবে না। এখন ধরো তোমার আপতিত আলোর শক্তি 10 ইলেকট্রন ভোল্টের চেয়ে একটু বেশি, 10.1 ইলেকট্রন ভোল্ট বা 10.01 ইলেকট্রন ভোল্ট, যেটাই হোক না কেন, ওই এক্সট্রা শক্তির কারণে কিন্তু ইলেকট্রন গতিশীল হবে এবং তোমার ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হয়ে যাবে। তার মানে ফটো ইলেকট্রিক ইফেক্টের সূচনা, বা আমি যদি একদম বলি ইগনিশন যেটাকে বলে, সূচনার যে ব্যাপারটা, সেইটা ঘটে কোথায়? যখন তোমার আপতিত আলোর শক্তি ফাই নটের সমান হয়, ওই মোমেন্টটায় ইলেকট্রন মুক্ত হয়ে গেছে। এখন তোমার শক্তি যদি আরেকটু বেশি হয় তখনই কি হবে, ইলেকট্রন গতিশীল হওয়া শুরু হবে এবং ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হবে, ঠিক আছে। এবং আপতিত আলোর যে কম্পাঙ্কের জন্য ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হয় সেটাকে আমরা কি বলি, সূচন কম্পাঙ্ক বলি। আমরা বলি না সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি মোস্ট প্রবাবলি বলে। সূচন কম্পাঙ্ক এটা কি বলতো? আপতিত আলোর মিনিমাম যে কম্পাঙ্কের জন্য ফটো ইলেকট্রিক ইফেক্টটা শুরু হয় সেটাই হলো কি আমার সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ওকে, এখন কন্ডিশন কি ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হওয়ার? যে আমার আপতিত আলোর শক্তি ফাই নটের সমান হওয়া লাগবে, এটা হইলে ইলেকট্রন মুক্ত হচ্ছে, এরপর একটু বেশি শক্তি দিলেই ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু। তার মানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনে আপতিত আলোর যে কম্পাঙ্ক সেটাকে আমরা কি বলবো, সূচন কম্পাঙ্ক, ঠিক আছে। এখন এই কে আমরা কি লিখতে পারি, এইচ এফ, ধরো এইচ এফ নট দিয়ে প্রকাশ করলাম ফাই নট, ঠিক আছে। সো এই এফ নটটাই হলো আমার কি, সূচন কম্পাঙ্ক। এফ নটটাই কি, সূচন কম্পাঙ্ক। বুঝছো? মানে ব্যাপারটা তুমি একবার চিন্তা করো, সংজ্ঞাটা কি বলছি। যে কম্পাঙ্কের আলো বা মিনিমাম যে কম্পাঙ্কের আলো ধাতুর উপর পড়লে ফটো ইলেকট্রিক ইফেক্টের সূচনা ঘটে, সেই কম্পাঙ্ককে আমরা কি বলি, সূচন কম্পাঙ্ক বলি। তুমি দেখো যদি এফ নট কম্পাঙ্কের আলো আমার এই ধাতুর উপর এসে পড়ে তাহলে কি হবে? এফ নট কম্পাঙ্কের আলোর শক্তি কত? ফাই নটের সমান। যদি আলোর শক্তি ফাই নটের সমান হয় তাহলে কি হবে, ইলেকট্রন মুক্ত হবে। এর চেয়ে আরেকটু বেশি কম্পাঙ্কের আলো দিলেই কি হবে বলতো, ফটো ইলেকট্রিক ইফেক্ট শুরু হয়ে যাবে। এর জন্য এফ নটকে কি বলা হয়, বলা হয় সূচন কম্পাঙ্ক। সো এতে সূচন কম্পাঙ্ক কেমনে বের করবা, খুবই ইজি, এফ নট ইজ ইকুয়ালস টু ফাই নট ডিভাইডেড বাই এইচ। ওকে, মাঝে মধ্যে সূচন কম্পাঙ্ক দেওয়া থাকবে, মাঝে মধ্যে সূচন কম্পাঙ্ক বের করতে বলবে, ঠিক আছে। সো আমরা যদি এখন একটু ফর্মুলাটাকে একটু মডিফাই করি, মডিফাই করে কি লেখা যায়, ইজ ইকুয়ালস টু ফাই নট প্লাস ই কে, রাইট। সো দেখো ই কে আমরা কিভাবে লিখতে পারি, ই কি আপতিত আলোর শক্তি, সেটা কত, এইচ এফ। ওকে, ফাই নটটা কি, ফাই নটটা কি কার্যাপেক্ষক, এটাকে কি দিয়ে রিপ্লেস করা যায়, এইচ এফ নট দিয়ে, যেখানে এফ নটটা হলো সূচন কম্পাঙ্ক এবং ইকেটা কি ইলেকট্রনের গতিশক্তি, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, হাফ এম ভি স্কোয়ার, যেখানে ভি হলো ইলেকট্রনের ভেলোসিটি, ঠিক আছে। খুবই সহজ। ওকে, সো এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে বা এই ফর্মুলা সম্পর্কে আমাদের ধারণা থাকা লাগবে। এখানে এফ কি, এফ হলো যে আলোটা আমার ধাতুর উপর এসে পড়ছে তার কম্পাঙ্ক, এফ নটটা কি ওই ধাতুর সূচন কম্পাঙ্ক, এবং ভিটা কি বলতো, ইলেকট্রনের ভেলোসিটি। বিভিন্ন রকম প্রশ্ন হইতে পারে, মোটামুটি এই সূত্র জানা থাকলেই দেখবা যে প্যারানাই আর পারতেছো, ঠিক আছে। মানে শুধুমাত্র জানা থাকলে হবে না, বোঝা লাগবে ব্যাপারটা যে এটা কই থেকে আসছে, কেমনে আসছে, এই জিনিসটা একটু বুঝতে হবে, বুঝলে জীবন সুন্দর হইছে, পারবো। এখানে যে জিনিসগুলো এক্সপ্লেন করা আছে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ এখানে এই জিনিসগুলো এক্সপ্লেন করা আছে, আই গেস এগুলো আমি অলরেডি এক্সপ্লেন করছি, সো সমস্যা হওয়ার কথা না। ওকে, এইটা একটা, আর একটা ব্যাপার আছে, এখান থেকে একটা গ্রাফ শিখতে হবে, গ্রাফের একটা ব্যাপার আছে, এবং আরেকটা ব্যাপার আছে সেটা হলো নিবৃত্তি বিভবের, ঠিক আছে। কিসের, নিবৃত্তি বিভবের, নিবৃত্তি বিভবটা একটু বুঝতে হবে, তার আগে আমরা একটু গ্রাফটা বুঝি। সরি এই কালার কেন আসলো, সরি সরি সরি, হ্যাঁ ঠিক আছে। ওকে, নিবৃত্তি বিভবের আগে আমরা একটু গ্রাফটা বুঝি। কিসের গ্রাফ, মাত্র যে ফর্মুলাটা শিখছো সেটা একটু লেখো, এইচ এফ ইজ ইকুয়ালস টু এইচ এফ নট প্লাস গতিশক্তি, তাই না? মানে গতিশক্তিকেই তো তুমি হাফ এম ভি স্কোয়ার দিয়ে প্রকাশ করছিলে, রাইট? ব্যাপারটা তো এরকমই ছিল। ওকে, যেমন আমরা একটা গ্রাফ আঁকবো, কিসের গ্রাফ আঁকবো ভাইয়া, আমরা গ্রাফ আঁকবো গতিশক্তি ভার্সেস আপতিত আলোর কম্পাঙ্কের। কিসের গ্রাফ আঁকবো, ইলেকট্রনের গতিশক্তি ভার্সেস আপতিত আলোর কম্পাঙ্কের। ওকে, তো যদি গ্রাফটা আঁকা যায়, এটা কি ব্ল্যাক কালার হয়ে গেছে,
ও মাই গড, ঠিক আছে ওকে। যদি এই পাশটাও আঁকি তাহলে এই আবার ব্ল্যাক হয়ে গেছে ভাই, দাঁড়া এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, তাহলে সমস্যা নেই, ঠিক আছে। সো আমরা ওয়াই অক্ষে কাকে বসাচ্ছি, ই কে বা ইলেকট্রনের গতিশক্তি, ঠিক আছে, এবং এক্স অক্ষে কাকে বসাচ্ছি, এফ বা আপতিত আলোর কম্পাঙ্ক। মানে আমার আলো এসে পড়তেছে এবং এই মানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কের জন্য ইলেকট্রনের একটা নির্দিষ্ট গতিশক্তি পাওয়া যাবে, সেই গ্রাফটাই আমাদের আঁকতে হবে। এখন গ্রাফ আঁকার খুব ইজি একটা সিস্টেম আছে। তুমি যেই রাশিকে ওয়াই অক্ষে বসাবা তার পরিবর্তে লিখবা ওয়াই, যেই রাশিকে এক্স অক্ষে বসাবা তার পরিবর্তে লিখবা এক্স, বসিয়ে তারপর একটা মোটামুটি একটা সমীকরণ আনার চেষ্টা করবা, দেখবা সেটা কিসের সমীকরণের সাথে মিলে ওইটার গ্রাফ আঁকা দিবা। আমি বুঝাচ্ছি। তুমি ইকে কোন অক্ষে বসাইছো, ওয়াই অক্ষে, তাহলে ইকের পরিবর্তে তুমি লিখবা ওয়াই, ঠিক আছে। তুমি এফ কে কোন অক্ষে বসাইছো, এক্স অক্ষে, তাহলে এফ এর পরিবর্তে তুমি লিখবা এক্স। আমাকে একটা কথা বলে যে প্ল্যাঙ্কের ধ্রুবক যেটা, প্ল্যাঙ্কের ধ্রুবক কি একটা কনস্ট্যান্ট না? তুমি বলো প্ল্যাঙ্কের ধ্রুবক কি একটা কনস্ট্যান্ট নাকি না? অবশ্যই কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে আমরা রিপ্লেস করব এম দিয়ে, বা তুমি সিম্পলি একটা কনস্ট্যান্টও লিখতে পারো। আমি এম দিয়ে কেন রিপ্লেস করলাম, তোমার পরিচিত একটা ফরম্যাটে নিয়ে আসার জন্য, ঠিক আছে। এবং এই যে এইচ এফ নট, এটা কি ধাতুর কার্যাপেক্ষক, এই জিনিসটাও কিন্তু কনস্ট্যান্ট। এইচ এফ নট এই পুরো জিনিসটাও কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এইটাকে আমি রিপ্লেস করলাম সি দিয়ে। কার্যাপেক্ষক অবশ্যই একটা কনস্ট্যান্ট, সো এটাকে আমি সি দিয়ে রিপ্লেস করলাম। এটা কি একটা কনস্ট্যান্ট, মানে অন্য একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সি দিয়ে রিপ্লেস করছি। তাহলে দেখো তো কি আসতেছে, এম এক্স ইজ ইকুয়ালস টু সি প্লাস ওয়াই, দ্যাট মিনস ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স মাইনাস সি। বলো এই গ্রাফ কেমন দেখতে? অবশ্যই একটা সরল রেখা, এবং সেই সরল রেখা কেমন দেখতে? সেই সরল রেখা দেখতে এরকম। নিচের টুকু আঁকার দরকার নেই, উপরের টুকু আঁকলেই হবে। সেই সরল রেখা দেখতে এরকম। এইটার মানে কি দেখো, বুঝাচ্ছে এটার মানে কি। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো এফ নট, লেখো এটা কি এফ নট। এই পাশে হলো এফ লেস দ্যান এফ নট, এবং এই পাশে হলো এফ গ্রেটার দ্যান এফ নট, ঠিক আছে ওকে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, যখন আমার আপতিত আলোর কম্পাঙ্ক সূচন কম্পাঙ্কের কম ছিল, আপতিত আলোর কম্পাঙ্ক যখন সূচন কম্পাঙ্কের কম, তখন দেখো ইলেকট্রনের গতিশক্তি শূন্য। খেয়াল করছো ইলেকট্রনের গতিশক্তি কত? এই জায়গায় শূন্য, একদম শূন্য। কেন? কারণ ভাই যে লাইটটা এসে পড়ছে তার এনার্জি ধাতুর কার্যাপেক্ষকের চেয়ে কম, সে তো ইলেকট্রন মুক্তই করতে পারবে না। সো ইলেকট্রন যদি মুক্ত করতে না পারে, ইলেকট্রনের গতিশক্তি কত আসবে? অবশ্যই শূন্য আসবে। দেখো যখন কম্পাঙ্ক এফ নটের সমান হয়েছে তখন ফটো ইলেকট্রিক ইফেক্টটা শুরু হবে হবে ভাব। যখনই কম্পাঙ্ক এফ নটের চেয়ে একটু বেশি হইছে, দেখো ইলেকট্রন গতিশক্তি পাওয়া শুরু করে দিছে। তার মানে কি এই জায়গাটায় কি হচ্ছে, এই জায়গাটায় ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটতেছে, ঠিক আছে। ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটছে বা ঘটতেছে, ইফেক্ট ঘটতেছে, ঠিক আছে। খুবই ইজি, এই জায়গায় কি হচ্ছে, ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটতেছে, ওকে। সো গ্রাফটা আসলে খুবই ইজি, মোটেও কঠিন না। বাট এখান থেকে না একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা কি এই গ্রাফ থেকে তুমি প্ল্যাঙ্কের ধ্রুবক বের করতে পারবা কেমনে? তুমি খেয়াল করো, তুমি যে সরল রেখার সমীকরণটা লিখছো, এই সরল রেখার সমীকরণে যে এম নামক রাশিটা, এটাই কি সরল রেখার ঢাল, তাই না? এমটাই কিন্তু সরল রেখার ঢাল। তুমি কার পরিবর্তে এম বসাইছো? প্ল্যাঙ্কের ধ্রুবকের পরিবর্তে। দ্যাট মিনস এই যে সরল রেখাটা, এই সরল রেখার যে স্লোপ বা এই সরল রেখার যে ঢাল, সেইটাই কিন্তু প্ল্যাঙ্কের ধ্রুবক, ওকে। সেখানে প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। তোমাকে এরকম দিতে পারে, ধরো দুইটা পয়েন্ট দিয়ে দিছে, দিয়ে বলছে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত। কি করবা? দুইটা সরল রেখার উপর যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, তুমি সরল রেখার ঢাল বের করতে পারবে না। y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, ওইটাই প্ল্যাঙ্কের ধ্রুবক। এই যে ইকে ভার্সেস এফ এর যে গ্রাফ, এই গ্রাফের যে ঢাল, সেই ঢালটাই অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কের ধ্রুবক বা প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, ঠিক আছে। সো এই গ্রাফ থেকে এই জিনিসটা মাথায় রাখা লাগবেই, এর পাশাপাশি এইটাও একটু মাথায় রাখা লাগবে যে এই গ্রাফের যে ঢালটা বা স্লোপটা, সেটা অ্যাকচুয়ালি আমাদেরকে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মানটা বের করে দিবে, ঠিক আছে। বুঝতে পারছি? সো আই হোপ এই গ্রাফটা তোমাদের কাছে ক্লিয়ার। আর একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হলো যে নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল, ওইটাও একটু বুঝাই দিই। নিবৃত্তি বিভব, ঠিক আছে, নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল, বা কি স্টপিং পটেনশিয়াল। আচ্ছা, এখানে ব্যাপারটা কি, একটু আগে আমরা যেমনে করে কানেকশন দিছিলাম, এখন তার উল্টা কানেকশন দিব। কেন? কারণ আমরা এখন ফটো ইলেকট্রিক ইফেক্ট থামাইতে চাই। এখন তুমি কি আজীবন ফটো ইলেকট্রিক ইফেক্ট চালাবা না? যখন দরকার না তখন তো থামাইতে হবে। এখন এই প্রসেসটা থামাবা কেমনে? একটা উপায় হইতে পারে আলো পড়াই বন্ধ করে দিবা, আলো না পড়লে ফটো ইলেকট্রিক ইফেক্ট এমনিও হবে না। আর একটা উপায় হইতে পারে এই স্টপিং পটেনশিয়াল অ্যাপ্লাই করা। এই জিনিসটার কনসেপ্টটা কিরকম দেখো, আমরা এখন ব্যাটারি কানেকশনটা একটু উল্টায় দিব, ঠিক আছে। আমাদের ব্যাটারি কানেকশন কিরকম ছিল, এখানে আমাদের
মেটাল ছিল, ঠিক আছে, মেটাল থেকে ইলেকট্রন রিলিজ হইতো, এবং এই পাশে একটা অ্যানোড ছিল যে কিনা ইলেকট্রন রিসিভ করতো, ঠিক আছে। অ্যানোডের ওই পাশে ব্যাটারির পজিটিভ যুক্ত ছিল, মেটালের এই পাশে ব্যাটারির নেগেটিভ যুক্ত ছিল। এখন আমরা কানেকশনটা উল্টাই দিব, এখন আমরা এই পাশটাই দিব পজিটিভ এবং এই পাশটাই দিব নেগেটিভ। তাহলে দেখো আমার এবার এই পাশে হাই ভোল্টেজ চলে আসবে এবং ওই পাশে লো ভোল্টেজ চলে আসবে। ধরো আমার আলো আসতেছে, কথার কথা আমার আলো আসতেছে, এবং এই আলো আসার কারণে কি হচ্ছে, আমার ইলেকট্রন মুক্ত হচ্ছে, ওকে। সেই ইলেকট্রন মুক্ত হওয়া বন্ধ করার উপায় কি? উল্টা দিকে ইলেকট্রনের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করা বা উল্টা দিকে ইলেকট্রনকে টেনে ধরা। এইটা তুমি করতে পারো এই স্টপিং পটেনশিয়াল অ্যাপ্লাই করার মাধ্যমে। তুমি দেখো যখন ব্যাটারির পোলারিটি ঘুরাই দিছো, এই পাশে চলে আসছে প্লাস, ওই পাশে চলে আসছে মাইনাস, এই প্লাস কি করবে, ইলেকট্রনকে টান দিবে, ওই মাইনাস কি করবে, ইলেকট্রনকে দিকে ঠেলা দিবে। তার মানে এখন কিন্তু ইলেকট্রন আর ওইদিকে যাইতে চাবে না। কেন? কারণ এই পাশ থেকে প্লাস ওকে এইদিকে টানতেছে, মাইনাস ওকে এইদিকে ঠেলা দিচ্ছে, ইলেকট্রন কিন্তু এখন আর যাইতে চাবে না। এবং যেই বিভবটা প্রয়োগ করা হলে প্রত্যেকটা ইলেকট্রন একদম থেমে যায়, দ্যাট মিনস যেই বিভবটা প্রয়োগ করলে ফটো ইলেকট্রিক ইফেক্ট বন্ধ হয়ে যায়, বা যে মিনিমাম যে বিভবটা, এটা বলা উচিত, কারণ ধরো তুমি 10 ভোল্ট প্রয়োগ করলে যদি ফটো ইলেকট্রিক ইফেক্ট বন্ধ হয়, 12 ভোল্ট প্রয়োগ করলে তো অবশ্যই বন্ধ হবে। সো এখানে মিনিমাম শব্দটা ইউজ করা একটু ওয়াইজ, ঠিক আছে, যে মিনিমাম যে পটেনশিয়ালটা অ্যাপ্লাই করলে ফটো ইলেকট্রিক ইফেক্ট পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই পটেনশিয়ালটাকে আমরা কি বলি, স্টপিং পটেনশিয়াল বলি। এখন এই ফটো ইলেকট্রিক ইফেক্ট অফ করার জন্য তোমার কি করতে হবে, ইলেকট্রনকে থামাইতে হবে। ধরো কথার কথা আমি এই দিক বরাবর, আমার কথা চিন্তা করো, 10 জুল শক্তিতে গতিশীল, ঠিক আছে, আমার গতিশক্তি কত, 10 জুল। আমি তোমাকে প্রশ্ন করলাম আমাকে থামানোর উপায় কি? আমাকে থামানোর একমাত্র উপায় হলো উল্টা দিক বরাবর 10 জুল পরিমাণ কাজ করা আমার উপর, তাইলে আমি থামবো, ঠিক আছে। একটা বস্তু যদি সামনের দিকে 10 জুল গতিশক্তিতে গতিশীল হয়, তাকে থামানোর উপায় কি, উল্টা দিকে তার উপর 10 জুল কাজ করা। সো একটা ইলেকট্রন যদি সামনের দিকে ইকে পরিমাণ গতিশক্তিতে গতিশীল হয়, তাহলে তাকে থামানোর উপায় কি? তাকে থামানোর উপায় হলো বিপরীত দিকে সমপরিমাণ কাজ করা। থামানোর উপায় কি? বিপরীত দিকে সমপরিমাণ কাজ করা, ঠিক আছে। সো আমাদের ইলেকট্রনের গতিশক্তির সমপরিমাণ কাজ করতে হবে বিপরীত দিকে, তাহলে ইলেকট্রন থেমে যাবে বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বন্ধ হয়ে যাবে। এখন তুমি যদি এখানে V0 পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করো, ইলেকট্রনের উপর যদি V0 পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, তাহলে ইলেকট্রনের উপর কতখানি কাজ করা হবে, EV0, রাইট। কারণ ভোল্টেজ মানে কি, 1 কুলম্ব চার্জের উপর কৃত কাজ। ইলেকট্রনের চার্জ কত, E সমান বা 1.6 × 10⁻⁻19। ওই অতখানি চার্জের উপর V পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলে তার উপর কৃত কাজ কত হবে, E × V, ঠিক আছে। সো আমরা যদি V0 পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করি, ইলেকট্রনের উপর কাজ করা হবে EV0 পরিমাণ। এখন আমার এই কৃত কাজের মানটা কার সমান হওয়া লাগবে, ইলেকট্রনকে থামানোর জন্য ইলেকট্রনের গতিশক্তির সমান হওয়া লাগবে। তার মানে এই যে আমার EV0, এইটা হওয়া লাগবে ইলেকট্রনের গতিশক্তির সমান। যদি এইটা হয় তাহলেই আমার ইলেকট্রন থামবে। এবং এই অবস্থায় এই যে V0টাকে আমরা কি বলবো, নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল, ঠিক আছে, স্টপিং ভোল্টেজ বা স্টপিং পটেনশিয়াল, ঠিক আছে। মানে উল্টা দিকে যে ভোল্টেজটা প্রয়োগ করলে ফটো ইলেকট্রিক ইফেক্ট পুরোপুরি বন্ধ হয়ে যায় বা ইলেকট্রনের গতিশক্তি পুরোপুরি নাই হয়ে যায়, সব ইলেকট্রন থাইমা যায়, সেই ভোল্টেজটাকে আমরা কি বলি, স্টপিং পটেনশিয়াল, ঠিক আছে। সো দেখো এই স্টপিং পটেনশিয়ালকে কিন্তু আমরা ইকের পরিবর্তে রিপ্লেস করতে পারি। আমাদের যে ফর্মুলাটা ছিল এইখানে, এই ইকের পরিবর্তে আমরা কি লিখতে পারি, স্টপিং পটেনশিয়ালও লিখতে পারি। সো ফর্মুলাটা এইভাবেও লেখা যায়, HF = HF0 + EV0, ঠিক আছে। দেখো দেখো বুঝছো কিনা, দেখো 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 ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে, দেখো বুঝেছো কিনা, দেখো 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 বুঝতে পেরেছো কিনা, এটা কি বুঝতে পেরেছি? দেখেন 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 বুঝতে পারলে আমরা সামনে আগাবো, একটু কুয়েশন সলভিং এ চলে যাবো আমরা। যদি আপনারা বুঝে থাকেন টপিকটা মোটামুটি, তাহলে কুয়েশন সলভিং এর দিকে আমরা যেতে পারি, ঠিক আছে। একটু বড় টপিক, ঠিক আছে, অনেক অল্প সময়ের মধ্যে বুঝাইতে হইলো। আই হোপ কোনো একদিন আরো বেশি সময় নিয়ে বোঝানোর সুযোগ পাবো, ঠিক আছে। দেখো একটু জানাও, তোমাদের কমেন্ট অনেক লেটে আসে, এটা হলো সবচেয়ে বড় প্রবলেম, যে তোমাদের কমেন্ট আসে আমার কাছে অনেকক্ষণ পর পর, ঠিক আছে। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমরা আই হোপ মোটামুটি বুঝতে পারছি। আমি যদিও কারো কোনো কমেন্ট দেখতে পাইনি, আমার সামনে আসে নাই আর কি, হয়তো বা তোমরা করছো বাট আমার সামনে আসে নাই, ঠিক আছে। সো আমি সামনে আগাচ্ছি তাহলে, ওকে। আমরা এমসিকিউ সলভিং এ চলে যাচ্ছি, চলেন দেখেন কি বলছে। আচ্ছা এখানে যে সব কিছু নিয়ে ব্যাখ্যা ট্যাখ্যা করছে, বুঝছো,
এই যে যা যা পড়ালাম এতক্ষণ ধরে তাই আর কিচ্ছু না। ওকে, এতক্ষণ ধরে যা যা পড়ানো হয়েছে এখানে না এগুলো নিয়ে মোটামুটি ব্যাখ্যা ট্যাখ্যা করা আছে। সো একটাবার রিডিং পড়লে এগুলো আসলে কঠিন কিছু না, নর্মাল জিনিস একদম, যা যা বলছি তাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা তোমরা অনেকে কনফিউজড হও যে ভাইয়া এই ইকের নিচে ম্যাক্স কেন লেখে, তাই না? তোমাদের অনেকের কনফিউশন আছে যে ভাইয়া এই যে এটা যে লেখে HF ইজ ইকুয়ালস টু HF নট সরি প্লাস ইকে ম্যাক্স, তাই না? এখানে ম্যাক্স লেখে, আয় হায় এ কি আবার চলে যাচ্ছে কেন? ওখানে ম্যাক্স লেখে, ম্যাক্স কেন লেখে ভাইয়া? দেখো, ধরো তোমার কাছে 20 জুল শক্তি আছে, কথার কথা, কতখানি শক্তি আছে? 20 জুল শক্তি আছে। ওকে, এটাতে তুমি কি করবা? ইলেকট্রনকে মুক্ত করবা এবং ইলেকট্রনকে গতিশীল করবা। ধরো ইলেকট্রনকে মুক্ত করার জন্য তোমার ফিক্সড 15 জুল শক্তি লাগবেই লাগবে, মানে 15 জুল শক্তি ছাড়া তুমি ইলেকট্রনকে মুক্ত করতে পারবাই না। ইলেকট্রনকে মুক্ত করার জন্য তোমার 15 জুল শক্তি সাপ্লাই দিতেই হবে এবং বাকি শক্তিটা হবে ইলেকট্রনের গতিশক্তি, কথার কথা। তাহলে বলো তো ইলেকট্রনের গতিশক্তি কত হওয়া উচিত? তুমি বলবো ভাইয়া 5 জুল। এখন আমি যদি বলি যে ধরো সিস্টেমে লস আছে, তাহলে আসলে যে কোনো কিছুই হইতে পারে। যদি ধরো সিস্টেমের মধ্যে 2 জুল শক্তি লস হয় তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রনের গতিশক্তি হবে 3 জুল। যদি 3 জুল শক্তি লস হয় ইলেকট্রনের গতিশক্তি হবে 2 জুল। যদি 4 জুল শক্তি লস হয় ইলেকট্রনের গতিশক্তি হবে 1 জুল। এবং যদি পুরো 5 জুল শক্তি লস হয়ে যায় তাহলে ইলেকট্রনের গতিশক্তি হবে 0 জুল। তাহলে বলো তো ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি তুমি কখন পাবা? যখন সিস্টেমে কোনো লস থাকবে না। ঠিক আছে, সিস্টেম লস যখন 0 হবে তখন তুমি কি পাবা? ইলেকট্রনের ম্যাক্সিমাম গতিশক্তি পাবে এবং সেই ম্যাক্সিমাম গতিশক্তি কত হবে? সেই ম্যাক্সিমাম গতিশক্তি হবে ইকে ম্যাক্স ইজ ইকুয়ালস টু 20 মাইনাস 15 মানে 5 জুল। বুঝতে পারছো? এর জন্য এখানে ম্যাক্সটা ইউজ করে যে এখানে আমাদের কোনো এনার্জি লস কনসিডার করা হয় নাই। যদি এনার্জি লস কনসিডার করতাম তাহলে অটোমেটিক্যালি গতিশক্তির মানটা কি হইতো? কমে যাইতো। ঠিক আছে, সো ম্যাক্স কেন ইউজ করা হয়েছে? কারণ এখানে এনার্জি লস কনসিডার করা হয় নাই, এনার্জি লস নেই, তার জন্য হলো ম্যাক্স শব্দটা ইউজ করে, আর কিছু না। ঠিক আছে, বাকি কনসেপ্ট সবই সেম। ওকে, বুঝছি? ওকে, ঠিক আছে ভাই, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ঠিক আছে, ওকে, আমরা একটু কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। চলো কি করি, আমরা একটু কোয়েশ্চেন সলভ করি। ওকে বাচ্চারা, চলো শুরু করি। কি বলছে? প্লাটিনামের কার্যাপেক্ষক 6.31 ইলেকট্রন ভোল্ট হলে সূচন কম্পাঙ্ক কত? বলো কার্যাপেক্ষকের সাথে সূচন কম্পাঙ্কের সম্পর্ক কি? খুবই ইজি, ফাই নট ইজ ইকুয়ালস টু এইচ এফ নট। এখান থেকে আমরা এফ নটের ভ্যালু কত লিখতে পারি? ফাই নট ডিভাইডেড বাই এইচ। কত লেখা যায়? ফাই নট ডিভাইডেড বাই এইচ। ভাই ফাই নটের মান কত? 6.31 ইলেকট্রন ভোল্ট, দ্যাট মিনস 6.31 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এবং প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট কত? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। ঠিক আছে, সো 1.6 এর চেয়ে একটু বড় মান আসবে আর এখানে আসবে 10 টু দি পাওয়ার 15 মোস্ট প্রবাবলি। সো 1.6 সামথিং ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্জ। কত? ও আচ্ছা, বের করে নাই, তাহলে এই যে এটা বের না করলে এটা এখানে এই কোথাও ভুল করছে, যেখানে -19 হবে। ঠিক আছে, এটা ভুল করছে, এখানে -19 হবে। দ্যাট মিনস এটা ভুল, ক নাম্বারটা ঠিক নাই তো, ক নাম্বার তো ভুল। এই যে এটা, ও না, ক নাম্বারই ঠিক, মানে ওরা অপশন ভুল করছে, তাহলে কোনোটাই নয় হবে, কোনোটাই নয় হবে। হ্যাঁ, ক নাম্বারের অপশন ভুল আছে, অপশন ভুল আছে, হয় এখানে 10 টু দি পাওয়ার -19 হবে অথবা কোনোটাই নয় হবে, যে কোনো একটা। যদি এখানে 10 টু দি পাওয়ার -19 হয় তাহলে এটা কারেক্ট অ্যান্সার, আদারওয়াইজ এটা ভুল। ঠিক আছে, আবার এখানে আরেকটু ভুলও আছে, এখানে 6.31 লিখছে, এখানে 6.63 হইতে হবে। মানে তোমার এইচ এর প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট কি? 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার -34। তো এখানে আসলে ভুলই আছে, মানে হয় টাইপিং মিস্টেক হয়েছে অথবা অপশনটা ভুল। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কোনোটিই নয়। ঠিক আছে, মানে এভাবে বের করবা, বের করা তো আসলে তেমন কঠিন কিছু না। ওকে, পারবো বোধ হয়, সবাই পারবো, শিওর। নেক্সট ওয়ান কি বলেছে? ফটো ইলেকট্রন নির্গত হবে কি নির্গত কি ফটো ইলেকট্রন নির্গত হবে না নিচের কোন ধাতু থেকে? হ্যাঁ, ও আচ্ছা, এখানে যে ব্যাপারটা সেটা হলো কি, মানে যে সিঙ্গেল যে ইয়াওয়ালা তোমার ধাতুগুলা কি বলে? ভ্যালেন্সি, বাংলা কি বলে এটাকে? যোজনী। হ্যাঁ, যোজনী, মানে ওই সিঙ্গেল যোজনী আছে যে ধাতুগুলার, সেগুলাকেই হলো আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য ব্যবহার করি। ঠিক আছে, কারণ আমাদের যদি একটা একটা করে মুক্ত ইলেকট্রন দরকার, এবং সিঙ্গেল যাদের ভ্যালেন্সি তাদের কিন্তু তোমার এটাকে কি বলে? আয়নীকরণ শক্তি বলে মোস্ট প্রবাবলি। আয়নীকরণ শক্তিটা কম,
তুমি যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করো, অ্যালুমিনিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তি অনেক বেশি এদের তুলনায়, ঠিক আছে, অনেক বেশি, কারণ ওর শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 3টা, ঠিক আছে। সো এদের সাথে কিন্তু ওই নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক বেশি, সো আয়নীকরণ শক্তি অনেক বেশি। এর জন্য নর্মালি এগুলো আমরা কখনোই ফটো ইলেকট্রিক ইফেক্টে ইউজ করি না। ফটো ইলেকট্রিক ইফেক্টে ইউজ করা হয় তাদেরকে যাদের আয়নীকরণ শক্তি অনেক কম, মানে যাদের ভ্যালেন্সি 1 বা যোজনী 1, ঠিক আছে। সো এর জন্য হলো অ্যান্সারটা অ্যালুমিনিয়াম। ওকে, বুঝতে পেরেছি, শিওর, গুড, নেক্সট। ওকে, একটা ধাতুর কার্যাপেক্ষক 6.63 ইলেকট্রন ভোল্ট, ধাতুটির ক্ষেত্রে ফটোইলেকট্রিক নিঃসরণের সূচন কম্পাঙ্ক কত? কার্যাপেক্ষক দিয়ে সূচন কম্পাঙ্ক বের করতে বলছে, দেখছো বারবার লাগতেছে। ফাই নট ইজ ইকুয়ালস টু এইচ এফ নট, কি লাগবে, এফ নট ইজ ইকুয়ালস টু হোয়াট, ফাই নট বাই এইচ। ফাই নট কত, 6.63 ইলেকট্রন ভোল্ট, জুলে কনভার্ট করো, চলো 6.63 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই এইচ, এইচ এর মান কত, 6.63 ইন্টু 10⁻34। ওকে, ক্যালকুলেশন করো, এটা বাদ 1.6 ইন্টু 10⁻15 হার্জ, ঠিক আছে, কই গেল, আচ্ছা 10⁻15, আচ্ছা 1.6 ইন্টু 10⁻15 যা 16 ইন্টু 10⁻14 কিন্তু একই কথা, ঠিক আছে, 16 ইন্টু 10⁻14 একই কথা। ওকে, সো অ্যান্সার হবে ক নাম্বারটা, ঠিক আছে, অ্যান্সার কি হবে, ক নাম্বারটা হবে, পারবো সবাই। নর্মাল ইকুয়েশনের মধ্যে বসাই দিলে রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে, আলোক তড়িৎ ক্রিয়ায় আলো কোন বৈশিষ্ট্য প্রদর্শন করে? ভাই এটা শুরুতেই পড়াইছি, বলো। আলোক তড়িৎ ক্রিয়া বা ফটোইলেকট্রিক ইফেক্টে আলো কোন ধর্ম শো করে? অবশ্যই কণা ধর্ম শো করে। কোনটা? কণা ধর্ম। মানে আলো কিন্তু নর্মালি দ্বৈত ধর্ম শো করে, মানে কিছু কিছু এক্সপেরিমেন্টে কণা, কিছু কিছু এক্সপেরিমেন্টে তরঙ্গ। সো নর্মালি যদি তোমাকে বলে আলো কি, আলোর দ্বৈত ধর্ম আছে, আলো কণাও আলো তরঙ্গ। বাট তোমাকে যদি এরকম এক্সপেরিমেন্টের নাম দিয়ে জিজ্ঞাসা করে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্টে কোন ধর্ম শো করে, অবশ্যই কণা। যদি বলে ব্যতিচারে কোন ধর্ম শো করে, অবশ্যই তরঙ্গ। সো স্পেসিফিক এক্সপেরিমেন্টের নাম বলে দিলে সেই এক্সপেরিমেন্টে আলো কোন বৈশিষ্ট্য শো করে সেটাই কিন্তু লিখতে হবে, তখন কিন্তু ওই দ্বৈত ধর্ম লেখা যাবে না, ঠিক আছে, গুড। নেক্সট কি বলেছে, আলোক তড়িৎ ক্রিয়ার সূত্রটা ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? এই যে দেখো প্ল্যাঙ্কের ধ্রুবক, দেখছো ওই যে গ্রাফ থেকে আমরা কি বের করছিলাম, ওই গ্রাফের ঢালটা কি, প্ল্যাঙ্কের ধ্রুবক। সো তুমি ফটো ইলেকট্রিক ইফেক্ট ইউজ করে বা এটার যে সূত্রটা সেটা ইউজ করে কি বের করতে পারো, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের ধ্রুবক বের করতে পারো, ঠিক আছে। সহজ সহজ সহজ, এগুলো সবই সহজ, পারবো, শিওর শিওর, একদম সহজ, গুড। নেক্সট, আলোক তরঙ্গ তত্ত্বের সাহায্যে কোনটি ব্যাখ্যা করা যায় না? এই যে দেখছো, দেখো এই যেগুলো সব ব্যাখ্যা করা যায় ভাই, প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন, এগুলো সব কিছু তরঙ্গ দিয়ে ব্যাখ্যা করা যায়। বাট ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো তড়িৎ নিঃসরণ, এটা তুমি তরঙ্গ তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। এটার জন্য তোমার কি লাগবে, আলোর পার্টিকেল নেচার নিয়ে কাজ করা লাগবে বা আলোর কণা তত্ত্ব নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এটার জন্য কি লাগবে আমাদের, এটার জন্য আমাদের লাগবে আলোর কণা তত্ত্ব, ঠিক আছে, আলোর কণা তত্ত্ব, ঠিক আছে, একদম সহজ, পারবো সবাই, শিওর, সহজ কিন্তু মোটেও কঠিন না। ওকে, নেক্সট কি বলেছে, আলোক তড়িৎ ক্রিয়া সমর্থন করে আলোর কণা তত্ত্ব, হ্যাঁ কণা তত্ত্ব হবে, কোয়ান্টাম তত্ত্ব না, কণা তত্ত্ব হবে, ঠিক আছে। কি সমর্থন করে, কণা তত্ত্ব সমর্থন করে। আলোক তড়িৎ ক্রিয়া আলোর কোন তত্ত্বকে সমর্থন করে, কণা তত্ত্ব। ওকে, এই জন্য মাথায়, এটা কোয়ান্টাম তত্ত্ব হবে না, মানে কোয়ান্টাম তত্ত্ব তো আসলে আলোর তো তেমন মানে কোয়ান্টাম তত্ত্ব নাই আসলে, মানে আমরা একটা বলি পার্টিকেল থিওরি আর একটাকে বলি ওয়েভ থিওরি, ঠিক আছে। সো পার্টিকেল থিওরিটা হবে কারেক্ট অ্যান্সার, যে আমার ফটো ইলেকট্রিক ইফেক্টে আলোর কোন নেচারটা আমরা অবজার্ভ করি সেটা হলো পার্টিকেল নেচারটা। ওকে, গুড। নেক্সট, একই টাইপের কোয়েশ্চেন বারবার আসছে। সিজিয়ামের কার্যপেক্ষক 1.35 ইলেকট্রন ভোল্ট হলে ইহার সূচন কম্পাঙ্ক কত? ভাই দেখো এক প্রশ্ন কয়বার আসলো, ফাই নট ইজ ইকুয়ালস টু এইচ এফ নট। সো এফ নট কি হবে বলো, ফাই নট বাই এইচ। ক্যালকুলেট করবা, হোপফুলি রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে। অনেকবার আমরা এই কোয়েশ্চেন অলরেডি 3বার দেখলাম, ঠিক আছে, যে কার্যাপেক্ষক দিয়ে প্রশ্ন করে সূচন কম্পাঙ্ক কত। সো ব্যাপারটা খুবই ইজি, আমরা জানি কার্যাপেক্ষক ইজ ইকুয়ালস টু এইচ এফ নট, যেখানে এফ নটটাই আমার সূচন কম্পাঙ্ক। সো কার্যাপেক্ষকে জাস্ট ওই কার্যাপেক্ষককে তুমি প্ল্যাঙ্কের ধ্রুবক দিয়ে ভাগ করলেই কি পাবা, সূচন কম্পাঙ্ক পাওয়া যাবে, ঠিক আছে, জাস্ট একটু ক্যালকুলেশনের ব্যাপার আর কিছু না। ওকে, গুড। নেক্সট, একটা এম ভরের এবং সি আধানের প্রোটনকে শূন্য থেকে ভি বিভব পার্থক্যে তড়িৎ করা হলে এর
শেষ বেগ কত? আচ্ছা কি বলছে, একটা এম ভরের এবং সি আধানের, সি নাকি ই, এটা ই হবে বোধ হয়, প্রোটনের আধান তো ই, হ্যাঁ, ই আধানের প্রোটনকে শূন্য থেকে ভি বিভব পার্থক্যে ত্বরিত করা হলে শেষ বেগ কত? খুবই সহজ, একটা প্রোটনের চার্জ কত? ই। তুমি যদি ওর উপর ভি পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করো, ওর মধ্যে কতখানি, মানে তুমি ওর উপর কতখানি কাজ করবা বলো? একটা ই মানের চার্জের উপর যদি ভি পরিমাণে ভোল্টেজ অ্যাপ্লাই করো, তার উপর কৃত কাজ কি হবে ভাই? ই ইন্টু ভি। সো ডাব্লিউ উইল বি ইকুয়ালস টু ই ভি। এবং যদি কোনো এনার্জির লস না হয়, তাহলে এই পুরোটাই কি হবে? ওর গতিশক্তিতে রূপান্তরিত হবে। দ্যাট মিনস এটা কি হবে? ওর গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই জিনিসটা আমরা দেখব এক্স রের ক্ষেত্রে। এক্স রেতে কিন্তু এটাই হয়, একটা হাই স্পিডের ইলেকট্রন দিয়ে আমরা কি করি বলতো? মেটালের মধ্যে হিট করি, এবং যখন মেটালের মধ্যে হিট করি তখন ওইখান থেকে একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলের রে বের হয়, যেটাকে বলা হয় এক্স রে। ঠিক আছে, এক্স রেতে কিন্তু একটা হাই ভেলোসিটির বা হাই কাইনেটিক এনার্জির ইলেকট্রন দিয়ে মেটালকে হিট করা হয়। মেটালকে যখন হিট করবা, সেখান থেকে এক্স রে প্রডিউস হয়। ঠিক আছে, ওইখানে এই সেম কনসেপ্টটা ইউজ করা হয়। ওকে, সো এখানে আমার যে যতখানি কাজ করছি আমি প্রোটনের উপর, সেটা কি হবে? ওর গতিশক্তিতে রূপান্তরিত হবে। সো আমরা কি লিখতে পারি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ইকে। ডাব্লিউ কত এখানে? ই ভি। ইকে কত? হাফ এম ভি স্কোয়ার। এই ভিটা কি? ভোল্টেজ। এই ভিটা কি? ভেলোসিটি। তোমার কি বের করতে বলছে? শেষ বেগ বা ভেলোসিটি বের করতে বলছে। সো ভেলোসিটি হবে রুট ওভার 2 ইভি বাই এম। এই ভিটা কিন্তু ভোল্টেজ আর এটা হলো ভেলোসিটি। ঠিক আছে, সো যে রুট ওভার 2 ইভি বাই এম। সহজ, সহজ মানে খুবই সহজ। ওকে, সবাই পারবো আই হোপ। ঠিক আছে, পারবো সবাই? গুড। মানে এখানে জাস্ট কি হইছে, তুমি একটা চার্জের উপর ভোল্টেজ অ্যাপ্লাই করছো। ভোল্টেজ অ্যাপ্লাই করা মানে চার্জের উপর কাজ করা। ঠিক আছে, যদি এখানে কোনো এনার্জির লস না হয়, এখানে অবশ্যই এনার্জির লস শূন্য। এনার্জি লস থাকলে জিনিসটা এরকম হবে না। ওকে, এনার্জির লস যদি না হয়, তাহলে পুরা কাজটাই কিসে রূপান্তরিত হবে? গতিশক্তিতে রূপান্তরিত হবে। সো এখান থেকে জাস্ট বেগটা বের করা বা শেষ বেগটা বের করা। ঠিক আছে, পারবো? শিওর? গুড। নেক্সট, এক্স রে। আচ্ছা, আজকে আসলে নতুন টপিকে যেতে চাচ্ছি না, মানে আজকে শরীরটা একটু খারাপ, একটু জ্বর জ্বরই। ঠিক আছে, সো আমি একবার ভাবতেছিলাম যে ক্লাস নিব নাকি নিব না, পরে ভাবলাম যে যেহেতু একবার বলে ফেলছি, ক্লাস না নেওয়াটা খুব খারাপ দেখাবে। সো আজকের নতুন টপিকে যেতেও চাচ্ছি না, অল্প কয়েকটা জিনিসই আছে। এক্স রে, কম্পটন ইফেক্ট, ফটো কি বলে এটাকে, এক্স রে, কম্পটন ইফেক্ট, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল, আর মনে হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। ঠিক আছে, ছোট ছোট টপিক। সো একদিন একটা 40-50 মিনিটের ক্লাস নিলে আই হোপ এটা শেষ হয়ে যাবে। ওকে, আর এই যে লাস্টের যে পার্টটা, এটা আসলে তোমাদের শর্ট সিলেবাসেও নাই। শর্ট সিলেবাসের বাইরের টপিক এগুলো, মানে পরবর্তীতে যা আছে এগুলো শর্ট সিলেবাসের বাইরের টপিক। এক্স রেটা মনে হয় শর্ট সিলেবাসের ভিতরে, বাট শর্ট সিলেবাসের ভিতরে মেইন যে টপিকগুলো, এগুলো আমাদের শেষ হয়ে গেছে। ওকে, বাইরের টপিকগুলো আমি বাদ দিতে বলতেছি না, আমি নিজেই পড়াবো, অবশ্যই পড়াবো, বাট সেটা পরবর্তী ক্লাসে পড়াবো। ঠিক আছে, ওকে। দেখো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখো, যতটুকু পড়িয়েছি ততটুকু কি কিছুটা ক্লিয়ার হয়েছে? দেখেন, এতটুকু যদি মোটামুটি ক্লিয়ার হয়, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে একটু শেষ করব। ঠিক আছে, দেখো 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 দেখো, হয়েছে মোটামুটি ক্লিয়ার? দেখেন, কেউ কিছু বলবার, মানে কারো কিছু বলার আছে? তোমরা তো একদম চুপচাপ, তোমরা কেউ কিছুই বলো না, খুবই চুপচাপ তোমরা, খুবই শান্তশিষ্ট পোলাপান। না, এটা ভালো। এখন এমনি অ্যাডমিশন চলে। দাদা, ফোটন বড় নাকি ইলেকট্রন বড়? হ্যাঁ, এরকম না, কোনো ব্যাপার স্যাপার নাই। মানে কেউ তো কখনো একটা সিঙ্গেল ফোটনকে আসলে অবজার্ভ করে দেখে নাই, কারণ ফোটন কখনো রেস্টে থাকেই না। তুমি তো আর এমন না যে একটা ফোটন ধরে দেখবা যে হ্যাঁ এতটুকু। ইলেকট্রন তো তাও পার্টিকেল, ঠিক আছে, দেখা যায়, বুঝলাম, কিন্তু ফোটন তুমি দেখবা কেমনে? ফোটন তো দেখাই যায় না। ঠিক আছে, সবসময় আলোর বেগে গতিশীল। সো এরকম কোনো মেজারমেন্ট আমার জানা নাই। ওকে, ঠিক আছে, ওকে। তাহলে আই হোপ মোটামুটি আমাদের ক্লিয়ার। আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকুক। সবাইকে আবারও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে হোপফুলি নতুনভাবে দেখা হবে। সবার নতুন বছর অনেক সুন্দরভাবে শুরু হোক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। গুড বাই।